সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছো এবং যথারীতি আজকে আমাদের রেগুলার রুটিনে পেইড ব্যাচের জন্য আমাদের আজকে রসায়ন ক্লাস এবং এডু পরিবারের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অপেক্ষা করি সবাই জয়েন হোক, কারণ এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি অলরেডি যে 11 নম্বর চ্যাপ্টার আমরা পড়ছিলাম, যে জীবাশ্ম, খনিজ সম্পদ ও জীবাশ্ম। বিশেষ করে এই চ্যাপ্টারটাকে এইভাবে নামকরণ করা যেতে পারে যে জীবাশ্মর পার্ট একটা এবং আরেকটা হলো তোমার জৈব যৌগ হাইড্রোকার্বনের পার্ট একটা। সো এই চ্যাপ্টারটা একটা বিশদ চ্যাপ্টার, মানে অনেক বড় চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি পরীক্ষার জন্য। আর এই কারণে একটু অপেক্ষা করব যাতে যারা একটু লেট করে ঢুকে তারাও শুরু থেকে লেকচারটা পায়। ঠিক আছে? আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, তোমার কি অবস্থা? পড়াশোনা কেমন চলতেছে? আর ঠিক মতো আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা? পুষ্পিতা মজুমদার, তুমি কি আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ? এবং জেবা প্রামাণিক, ঠিক মতো দেখা শোনা যাচ্ছে কিনা? ওকে আব্দুল্লাহ, যাক, আমিও আছি আলহামদুলিল্লাহ। জেবা, ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। ওকে, পুষ্পিতা, আমাকে শোনা যায়? ভেরি গুড। আমরা যে কয়েকজনই আছি সেই কয়েকজনই ক্লাস করব। ঠিক আছে, আরো কয়েকজন জয়েন হচ্ছে, একটু অপেক্ষা করি 1-2 মিনিট। তাতে এর মধ্যে আমরা একটু আলোচনা করি যে গত লেকচারে, লেকচার 3 গেছে আমাদের, আমরা অ্যালকেনের টুকটাক নামকরণ শিখছিলাম এবং অ্যালকেনের প্রস্তুতি পড়ে ফেলছিলাম। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট শেষ করে ফেলছি। বাদ বাকি আজকে আমরা অ্যালকিনটা শেষ করার চেষ্টা করব, আর সাথে আমরা কিছু বাড়ি কাজ দিয়ে দিব। মানে হলো যেগুলো পড়বো আমরা সেগুলোই বাড়ি কাজ থাকবে। মেইনলি এটাই বোঝাচ্ছি যে এই চ্যাপ্টারে ভালো করতে গেলে তোমার যে জিনিসটার আসলে কোনো বিকল্প নাই, সেটা হলো যে তোমার প্রস্তুতি তোমাকে ভালোভাবে জানতে হবে। মানে কিভাবে তুমি অ্যালকেন প্রস্তুত করবা, কিভাবে অ্যালকেন প্রস্তুত করবা, কিভাবে অ্যালকাইন প্রস্তুত করবা, এইগুলো তোমাকে ভালোভাবে পারতে হবে। স্যার, আমি পাবলিক মেসেজ দিতে পারছি না। কেউই মনে হয় পাবলিক মেসেজ দিতে পারছে না। ঠিক আছে, পাবলিক মেসেজ বলতে কি তুমি এই যে এভরিওয়ান মনে হয় প্রবাবলি কারোরই করে না। আমি সবারটা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো চলো আজকের লেকচার আমরা শুরু থেকে শুরু করব। হ্যাঁ, যে কয়েকজনই আসি ধীরে ধীরে সবাই জয়েন করবে। মোটামুটি অনেকজন জয়েন করে ফেলছে। আফরিন, তন্নি, কি অবস্থা তোমার? আর অপ্পো এই আইডিটা কি জিসান নাকি? তোমার নামটা চাইলে তুমি বলতে পারো, যদি কোনো সমস্যা না থাকে তোমার নাম প্রকাশে। ওকে, তো আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো যে আমাদের এডু পরিবার একটা স্লোগানকে লক্ষ্য করে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। স্লোগানটা হলো যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা সবসময় চাই, আমি বিশেষ করে চাই যে আমরা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর জীবনে যেন এই শিক্ষক শিক্ষিকারা আজীবন সঙ্গী হিসেবে থাকতে পারে। সেই সাথে আমার এই পরিবার, এডু পরিবার, আমরাও চাই যে তোমরা আমাদের সাথে সঙ্গী হিসেবে আজীবন থাকবা। এই জন্য এই স্লোগানকে আমরা লক্ষ্য করে আগানোর চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা আফরিন, ভালো স্যার, আপনি? আমি ভালো আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আগের থেকে আমার বেশ বেটার কন্ডিশন। মাঝে বেশ বৃষ্টি টিষ্টি হয়েছে এবং ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে আমি বৃষ্টিতে ভেজা পড়ছে। সো ওখান থেকে আমার একটু ঠান্ডা লাগছে এবং কিছুটা ভয়েসে একটু শিং করতেছিল, কফটাও জমে গেছিল। সো আগের থেকে বেটার আমার কন্ডিশন। আমার পরিচয় তোমরা সবাই জানো যে আমার নাম প্রিন্স। ঠিক আছে, এটা নিয়ে আমি আর বাড়তি কথা বলছি না। তো গতদিন আমরা পড়ছিলাম হলো যে অ্যালকেনের প্রস্তুতি পড়ছিলাম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম পড়তে চেয়েছিলাম, বাট সময়ের অভাবে আমরা পড়তে পারি নাই। তো আজকে পড়বো যে অ্যালকেনের ধর্মকে 2টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো ভৌত ধর্ম আর একটা হলো রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম মিন্স যে আসলে সে বাইরের স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ করে, কিসের ভিত্তিতে চেঞ্জ করে। তো আমরা ইতিমধ্যে জানি যে অ্যালকেনকে তোমার নিষ্ক্রিয় বলা হয়। তার মানে হলো অ্যালকেনের আরেকটা নাম আছে হলো প্যারাফিন। প্যারাফিন মানে হলো আসক্তহীন। আসক্তহীন বলার পিছনে কারণ হলো অ্যালকেনের যে কার্বনের যে 4টা হাত আছে, এই 4টা হাত দিয়ে সে
4টা একযোজি কাউকে ধরতে পারে, এবং এই 4টা হাতেই তার সবচেয়ে স্ট্রং বন্ড থাকে, সেটা হলো সিগমা বন্ড বা সিগমা বন্ধন। এখন এই সিগমা বন্ধন এত বেশি শক্তিশালী যে এটাকে আসলে সহজে ভাঙা যায় না, এবং এরা সাধারণত এই সহজে ভাঙা যায় না বা অনেক শক্তিশালী হওয়ার কারণে এরা অন্য কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করে না। এখন ইচ্ছাই যেহেতু পোষণ করে না বা তার কোনো সুযোগ নাই, সে আসলে এই জন্য নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সো এখান থেকে একটা এমসিকিউ ইম্পর্টেন্ট, যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। কেন প্যারাফিন বলা হয়? আমাদের একটাই যুক্তি থাকবে, সেই যুক্তিটা হলো অ্যালকেনের যে কার্বনের যে হাত থাকে সেখানে আসলে শক্তিশালী বন্ধন সিগমা বন্ধন থাকে, যেটাকে আসলে সহজে ভাঙা যায় না। তো চলো আমরা অ্যালকেনের যদি ভৌত ধর্মের কথা চিন্তা করি, তো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তো অ্যালকেনের ভৌত ধর্মকে আলাদাকরণ করা যায়। কিভাবে, কি রকম বিষয়টা আমার সাথে সাথে তোমরা একটু নোট ডাউন করবা, এবং এই নোটগুলো তোমরা গ্রুপে দিবা, এবং এগুলাই কিন্তু বাড়ি থাকবে। হ্যাঁ, দেখো, কার্বন সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা 4 পর্যন্ত এইভাবেই নোট করবা, ঠিক আছে? কার্বন সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা 4 পর্যন্ত কক্ষ তাপমাত্রার নিচে। আচ্ছা, আমাকে তোমরা সবাই বলো তো কক্ষ তাপমাত্রাটা এক্স্যাক্টলি কত? ঠিক আছে, কক্ষ তাপমাত্রাটা এক্স্যাক্টলি কত? এটা আমি তোমাদেরকে অনেকবার শিখিয়েছিলাম, অনেকবার বলেছি, আমি আমার লাইভ ক্লাসেও বলেছিলাম, তোমাদের পেইড ক্লাসেও বলেছিলাম যে এটা কত। আমাকে তোমরা যারা আছো সবাই আমাকে জানাবা যে আসলে কক্ষ তাপমাত্রা কত, কক্ষ তাপমাত্রা কত। ঠিক আছে, দ্রুত জানাও। আব্দুল্লাহ, জেবা, পুষ্পিতা, আফরিন, তারপরে অপ্পো, ঠিক আছে, জেবা, সবাই সবাই আমাকে জানাও কক্ষ তাপমাত্রা কত। বুঝতেছি না, তোমরা কি গুগল করতেছো? টাইপ করতে তো বেশিক্ষণ লাগার কথা না, জাস্ট টাইপ করবা কক্ষ তাপমাত্রা কত, কক্ষ তাপমাত্রা কত। আচ্ছা, জেবা লিখছো, ওকে ওকে। আব্দুল্লাহ, ওকে, ঠিক আছে, বুঝতেছি। পুষ্পিতা, আফরিন জানাও আমাকে, এবং ওপ্পো CPH291, ঠিক আছে। কক্ষ তাপমাত্রা কত, কক্ষ তাপমাত্রা কত, যারা গুগল করে বের করছো, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের কক্ষ তাপমাত্রা এক্স্যাক্টলি যেটাকে আমরা বলি সেটা হলো রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা। মনে রাখবা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা আমরা কতকে ধরি? আমরা স্ট্যান্ডার্ড কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা এটা ফিক্সড, ঠিক আছে। 20 থেকে অনেকে যারা বলতেছো যে 25, ইটস ফাইন, বাট আমরা একটা টেম্পারেচারকে হলো ফিক্সড ধরে রাখবো, সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বলবো হলো কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার। তো এখানে বলছে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত এরা আসলে কক্ষ তাপমাত্রার নিচে থাকে, এরা কক্ষ তাপমাত্রার নিচে থাকে, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে থাকে। কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে থাকে, এবং নিচে থাকার কারণে তাদেরকে আমরা বলবো হলো কি? গ্যাসীয়। তাদেরকে আমরা কি বলবো? গ্যাসীয় বলবো। তাদেরকে আমরা কি বলবো বলো তো? গ্যাসীয় বলবো। তাদেরকে আমরা কি বলবো? গ্যাসীয় বলবো। কিছু লাভ হলো না। আচ্ছা, তাদেরকে আমরা কি বলবো? গ্যাসীয় বলবো। ওকে, দেখো আবার বলতেছি, এখান থেকে তোমার এমসিকিউ কমন পাবা, এবং তুমি লিখতেও পারবা। ইয়েস সামিয়া, ওয়ালাইকুম আসসালাম সামিয়া। এবার সামিয়া একটু ক্লাসে মনোযোগ দাও, যেহেতু তুমি একটু 2-3 মিনিট লেট করে আসছো, একটু মনোযোগ দাও, এবং আমার সাথে সাথে আমি যা লিখবো এই জিনিসগুলো তুমি নোট ডাউন করবা, সবাই নোট ডাউন করবা, এবং সবার আমি যেন গ্রুপে দেখতে পাই, ঠিক আছে। স্যার, আমার বাসায় তো দেখি 21 ডিগ্রি সেলসিয়াস, আমার মেশিন কি ব্রোকেন? না না না, শোনো, তুমি কি এসির কথা বলতেছো? না, এসি রুম টেম্পারেচার আমরা স্ট্যান্ডার্ড একটা ধরে রাখি, মানে ল্যাবরেটরিতে আমরা যেই কালচারগুলো করি বা যে রিয়াকশনগুলো করি সেগুলো সাধারণত ম্যাক্সিমাম সময় রুম টেম্পারেচার যদি রাখা হয়, সেটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে রুম টেম্পারেচার বলি। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা কম বেশি হতে পারে, বাট আমাকে একটা স্ট্যান্ডার্ড মান তো তোমাকে ধরে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড মানটা হলো তোমার 25 ডিগ্রি সেলসিয়াস। সো দেখো, কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত এরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে থাকবে, এবং এরা গ্যাসীয় হবে, ঠিক আছে। কার্বন সংখ্যা 5 থেকে
15 পর্যন্ত, কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত এরা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকবে, তার মানে কক্ষ তাপমাত্রার উপরে থাকবে। এবং উপরে থাকার জন্য এদেরকে আমরা বলবো হলো তরল। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো তরল। সো এখান থেকে এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 5 থেকে 15 পর্যন্ত তোমার হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকবে, তার মানে হলো কক্ষ তাপমাত্রার উপরে থাকবে এবং এরা হবে তরল। তো এখানে এক্সেপশনাল ভাবে তোমার পেন্টেনের একটা স্ফুটনাঙ্ক দেয়া আছে। পেন্টেনের স্ফুটনাঙ্ক দেখো, পেন্টেন, ঠিক আছে, পেন্টেন মানে হলো 5 কার্বন বিশিষ্ট। পেন্টেনের সাধারণ সংকেত আমরা কি জানি? C5H12, C5H12, ঠিক আছে। কারণ কি? পেন্টেন মানে হলো অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি হলো CnH2n+2, CnH2n+2। তুমি যদি n এর জায়গায় 5 বসাও, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে 12, তার মানে C5H12। এইটার এই পেন্টেন এর স্ফুটনাঙ্ক দেয়া আছে। পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? পেন্টেনের তোমার হলো স্ফুটনাঙ্ক কত বলো তো? স্ফুটনাঙ্ক দেয়া আছে তোমার 36.1 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেহেতু এটা তোমাকে বলে দিছে পরীক্ষার খাতায়, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে হলো তোমার 5 থেকে 15 পর্যন্ত এরা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, কক্ষ তাপমাত্রার উপরে। কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকবে, তাই তো? এই জন্য এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো তরল। আর হলো তোমার এখানে পেন্টেনের কথা বলছে, পেন্টেনের স্ফুটনাঙ্ক হলো কি? 36.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবং এরপরে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হলো কার্বন সংখ্যা 16 এর বেশি। কার্বন সংখ্যা 16 এর বেশি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি হবে? তারা হবে কঠিন, তারা হবে কঠিন, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার তাপমাত্রা অনেক বেশি লাগে, তাপমাত্রা অনেক বেশি লাগবে। সো আমাদের এই 3টা ধর্ম মনে রাখতে হবে। দেখো তাদের কার্বন সংখ্যা এবং তাপমাত্রার ভ্যারিয়েশনের কারণে তাদের ভৌত ধর্মের কিন্তু আসলে ডিফারেন্স দেখা যাচ্ছে। কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত 25-এর নিচে তারা থাকবে, তারা হবে গ্যাসীয়। কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হবে, তারা হবে তরল। কার্বন সংখ্যা 16-এর বেশি যারা থাকবে, এদের তাপমাত্রা অনেক বেশি হবে, এরা হবে কঠিন। কঠিনকে তো আসলে গলানো অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। এর মধ্যে এক্সেপশনাল ভাবে তোমাকে একটা তোমার উদাহরণ দিয়ে দিছে। 5 কার্বন বিশিষ্ট পেন্টেনের স্ফুটনাঙ্ক হলো 36.1 ডিগ্রি সেলসিয়াস। এটা অনেকবার আসছে, এটা পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে। কৃপা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এইগুলা নোট করবা, নোট করে আমি যেন তোমাদের সবার যেন নোটগুলো গ্রুপে দেখতে পাই। তোমরা এই চ্যাপ্টারটা যত নোট ডাউন করে, যত লিখে লিখে পড়বা, তত তুমি ভালো করতে পারবা। সো এখন থেকে এই প্র্যাকটিসটা করো। এরপরে দেখো রাসায়নিক ধর্ম। তো আমরা কিছুক্ষণ আগেই একটা কথা বলেছিলাম যে অ্যালকেন হলো প্যারাফিন। অ্যালকেন কি? প্যারাফিন। প্যারাফিন মিন্স অ্যালকেন হলো আসক্তহীন। সে না জারকের সাথে বিক্রিয়া করতে চায়, না বিজারকের সাথে বিক্রিয়া করতে চায়। সে না অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে চায়, না সে হলো তোমার তার সাথে বিক্রিয়া করতে চায়, ক্ষারকের সাথে বিক্রিয়া করতে চায়। সো সে কারোর সাথে আসলে বিক্রিয়া করতে চায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে বিক্রিয়া করে। যেমন ধরো সে ক্লোরিনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া প্রদর্শন করতে পারে আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে। দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া আমি আলাদাভাবে লিখছি, এটাকে ক্লোরিনেশনও আমরা বলে থাকি, যে ক্লোরিনের সাথে বিক্রিয়া। এখানে আল্ট্রাভায়োলেট রে মানে অতি বেগুনি রশ্মি থাকবে উপস্থিত, অতি বেগুনি রশ্মি থাকবে উপস্থিত, ঠিক আছে। সো আমার সাথে সাথে তোমরা নোট ডাউন করবা এইভাবে। 1 নম্বরে কি থাকবে? মিথেন থাকবে। 1 নম্বরে মিথেন, ঠিক আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। কার উপস্থিতিতে বিক্রিয়া করবে বলছিলাম? আল্ট্রাভায়োলেট রে এবং সূর্যালোক। আল্ট্রাভায়োলেট রে এবং সূর্যালোক, তো এটা বুঝাই যায়, এটা তো বুঝাই যায়। এটা বোঝা যায় না? এটা তো বুঝাই যায়। কিভাবে বোঝা যায়? যে আসলে তোমার তুমি কখন আসলে আল্ট্রাভায়োলেট রে পাবা? যখন আসলে তোমার হলো সূর্যালোক থাকবে, আদারওয়াইজ তো তুমি কখনোই আল্ট্রাভায়োলেট রে পাবা না, রাইট? আচ্ছা,
তো এই যে ইউভি এবং ইউভি মিন্স আল্ট্রাভায়োলেট রে কি তৈরি করবে, সবার ফার্স্টে হলো ক্লোরোমিথেন তৈরি করবে। আচ্ছা কিভাবে হয়, এখানে ক্লোরিন আছে না, এই ক্লোরিন কি করবে, এই মিথেন থেকে একটা হাইড্রোজেনকে ক্লোরিন নিয়ে নেবে, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে ক্লোরিন কি করবে, অপসারণ করবে। ঠিক আছে, অপসারণ করে সে সেই জায়গাটা দখল করবে। তো দখল করলে কি হবে, দেখো CH4 ছিল, এখানে 3 হলো, একটা হাইড্রোজেনকে সে অপসারণ করে ফেলছে, করে সেই জায়গাটাতে ক্লোরিন এসে যুক্ত হলো, ক্লোরিন এসে যুক্ত হলো। আচ্ছা আরেকটা ক্লোরিন কই গেল, আরেকটা ক্লোরিন তো এখানেই ছিল, আর এখান থেকে তো একটা হাইড্রোজেনকে সে অপসারণ করছে, তো ওই হাইড্রোজেন আর এই ক্লোরিন যুক্ত হয় কি তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যৌগের নাম কি, এই যৌগের নাম হলো ক্লোরোমিথেন, অথবা তুমি আরেকটা নামকরণ করতে পারো যে তোমার হলো মিথাইল ক্লোরাইড, এটার নাম আরেকটা করণ করতে পারো মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, কারণ আমরা জানি যে CH3 এর নাম হলো মিথাইল, ক্লোরিন যুক্ত হয়েছে মিথাইল ক্লোরাইড, সো এখানে একটা ক্লোরিন থাকার কারণে আমরা এটা নামকরণ করতে পারি শুধুমাত্র ক্লোরোমিথেন, অথবা মনোক্লোরোমিথেন, অথবা তোমার হলো কি মিথাইল ক্লোরাইড, ইচ্ছা। সো আমি তিনটা নামকরণে একটা লিখতেছি যেটা তোমাদের বইয়ে লেখা আছে। ঠিক আছে, ক্লোরোমিথেন, এটার নাম কি, ক্লোরোমিথেন বলতে পারো। ঠিক আছে, আরেকটা নাম আমি উচ্চারণ করব, যেহেতু CH3 আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যালকাইল মূলকের ক্ষেত্রে, অ্যালকাইল। ঠিক আছে, একটা কার্বন থাকলে মিথ বলি। ঠিক আছে, সো এটা হবে মিথাইল, এটার আরেকটা নাম আমরা বলতে পারি মিথাইল। ঠিক আছে, কি বলতে পারি, মিথাইল ক্লোরাইড, যেহেতু ক্লোরিন যুক্ত হয়েছে মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা গেল এক নাম্বার। এখন এই যে ক্লোরোমিথেন আছে না, এই ক্লোরোমিথেন আবার বিক্রিয়া অংশগ্রহণ করে। ক্লোরোমিথেন কি করবে, এখন ক্লোরোমিথেন আসবে CH3Cl, ক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে যুক্ত হবে, এবং এখানে কারা কারা থাকবে, এখানে ইউভি থাকবে এবং সেইখানে সূর্যালোক থাকবে, ইউভি থাকবে এবং সূর্যালোক থাকবে। এবং ক্লোরিন একইভাবে কি করবে, এই যে মিথেন মানে হলো তোমার, এটা তো হলো তোমার মিথেন থেকে আসছিল, রাইট। তো এখানে ক্লোরোমিথেনের যে হলো হাইড্রোজেন 3টা আছে, এই 3টা থেকে ক্লোরিন কি করবে, আরেকটা হাইড্রোজেনকে সরাই দিবে, তো সরাই দিয়ে কি করবে, ক্লোরিন আরেকটা যুক্ত হবে। তো যদি যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে, দেখো CH ছিল, তার মানে CH3 ছিল, একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে CH2 হবে, 2 হলো। তো আগে একটা Cl ছিল, তো আরেকটা এখন Cl যুক্ত হবে, তো এটাকে আমরা বলতে পারি Cl2 হলো, রাইট। তো এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, এখানে যুক্ত হয়েছে, আর একটা ক্লোরিন থাকে, আর আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকে নিচ্ছি, তো নিলে কি হবে, এখানে চোখ বন্ধ করে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করে দিবা। তাহলে এখানে ক্লোরিন কয়টা আছে বলো তো, এখানে ক্লোরিন 2টা আছে, এবং 2টা থাকার জন্য এটার নামকরণ করব আমরা ডাইক্লোরোমিথেন। কি নামকরণ করব আমরা, ক্লোরিন আছে 2টা যেহেতু, ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, ইজি, কোনো ব্যাপার না, একটু জাস্ট মনোযোগ দিলেই তোমরা পারবা। ঠিক আছে, ডাইক্লোরোমিথেন, দেখো কেন ডাইক্লোরো বলছি, এখানে ক্লোরিন 2টা আছে, ডাইক্লোরো, আর CH2টা কোথা থেকে আসছে, এই যে দেখো এই মিথেন থেকে আসছে, তো এই জন্য ডাইক্লোরোমিথেন, সবগুলাই মিথেন থেকে আসছে বিধায় আমরা প্রত্যেকটা নামকরণে আমরা মিথেন রাখতে পারবো। ঠিক আছে, ওকে। এরপরে কি হবে, এই যে ডাইক্লোরোমিথেন আবার সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ডাইক্লোরোমিথেন কি করবে, তাহলে দেখো CH2Cl2 এ আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এখন ক্লোরিনের সাথে যদি সে বিক্রিয়া করে আল্ট্রাভায়োলেট রে এবং সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে, আচ্ছা কি করবে, সিমিলার ওয়ে। ঠিক আছে, এই যে এখানে 2টা ক্লোরিন ছিল, 2টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন, এই যে এখানে যে 2টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনকে সরাই দিবে। ঠিক আছে, সরাই দিয়ে নিজে জায়গা দখল করবে। তো যদি নিজে জায়গা দখল করে, CH2 ছিল, 2 থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিছে, তাহলে CH1 থাকবে। আগে ছিল ক্লোরিন 2টা, এখন আরেকটা ক্লোরিন এসে যুক্ত হবে, তো CHCl3। ঠিক আছে, হলো, এটাকে আমরা বলবো ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, আর হলো এখানে যুক্ত হবে তোমার হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তো এটার নাম কি বলবো আমরা, ট্রাইক্লোরোমিথেন। ঠিক আছে, ট্রাইক্লোরোমিথেন।
মিথেন। আই থিঙ্ক এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। মিথেন এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরোমিথেন তৈরি করলো, ক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন যুক্ত হয়ে ডাইক্লোরোমিথেন তৈরি করলো, ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ট্রাইক্লোরোমিথেন তৈরি করলো, ঠিক আছে। আচ্ছা, CH-Cl3 এর আবার আরেকটা ব্যবহার আছে, এটা আমরা পরে বলতেছি। তো 4 নম্বরটা দেখো, এই ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। ট্রাইক্লোরোমিথেন কার সাথে বিক্রিয়া করবে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। দেখো, এই ট্রাইক্লোরোমিথেন CH-Cl3 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, কাদের উপস্থিতিতে? ইউভি এবং সূর্যালোক, ঠিক আছে। আচ্ছা, কি তৈরি করবে? সিমিলার। এই ক্লোরিন কি করবে? অবশিষ্ট এখানে যে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনকে সে সরায় ফেলে ওই জায়গায় ক্লোরিনটা যুক্ত হবে। তো দেখো, তোমার একটা হাইড্রোজেনই ছিল, হাইড্রোজেনটা সরে যাচ্ছে, তো সরে গিয়ে এখানে ক্লোরিন যুক্ত হবে। তো ক্লোরিন আগে থেকে কয়টা ছিল? 3টা। তো আরেকটা ক্লোরিন যুক্ত হলে কি হবে? CCl4 হয়ে গেল এবং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠিত হইল, তাই তো। এবং এই যৌগটার নাম কি হবে? টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে। আবার এটাকে আরেকভাবে বলতে পারবো, কার্বন টেট্রাক্লোরাইডও বলতে পারবা। আবার যেহেতু আমরা মিথেন থেকে এটা নামকরণে আসতেছি, সো টেট্রাক্লোরোমিথেন নাম কি হবে? টেট্রাক্লোরো, ঠিক আছে। সেট, নিচে বেশি লেখা যাচ্ছে না। এই যৌগটার নাম কি দেখো? টেট্রাক্লোরোমিথেন। আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ। CCl4, এই যৌগের নাম কি? টেট্রাক্লোরোমিথেন। এই যৌগের নাম কি আমরা লিখবো? টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে। টেট্রাক্লোরোমিথেন। আই থিঙ্ক এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা? আমাকে একটু জানাও, এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আমাকে একটু জানাও। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আমাকে একটু জানাও তো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। আই থিঙ্ক একদম ক্লিয়ার হওয়ার কথা। ওকে, ডান, নোট ডাউন। কার্বন টেট্রাক্লোরাইড হলো এটা, এই যে দেখো, কার্বন টেট্রাক্লোরাইড বলতে পারবো এটাকে, কার্বন টেট্রাক্লোরাইড। আর CH-Cl3, এই যে ট্রাইক্লোরোমিথেন, এটা আরেকটা নাম আছে, সেটা হলো ক্লোরোফর্ম। ট্রাইক্লোরোমিথেনের আরেকটা নাম কি আমরা জানি? ক্লোরোফর্ম, ঠিক আছে। বুঝছি স্যার, ভেরি গুড অর্পিতা স্যার। দ্বিতীয় বিক্রিয়ায় মিথিন ক্লোরাইড বলা যায়। এই যে এটা মিথিলিন ক্লোরাইড বলতে পারো, ঠিক আছে, মিথিলিন। কিন্তু সাধারণত আমরা এই নামটা করি না, ঠিক আছে। CH2 মিথিলিন মূলক, আমরা এই যে সেদিন, ভেরি গুড, তুমি একটা জিনিস ধরছো, মিথিন ক্লোরাইড বলতে পারবো না, আমরা CH2 কে মিথিলিন মূলক বলি, অনেকে এটা মিথিলিন ক্লোরাইড বলতে পারে। তো আমরা এত কমপ্লেক্স জায়গায় যাব না। কেন যাব না? কারণ আমরা মিথেন থেকে নামকরণ করতেছি, মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া এটা। সো আমরা সাধারণত একদম ইজি নামকরণটা মনে রাখবো, যে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। তুমি যদি আরো মনে রাখতে চাও, এখানে মনে রাখতে পারো মিথাইল ক্লোরাইড, ঠিক আছে, ডাইক্লোরোমিথেন, অথবা মিথিলিন ক্লোরাইড। এখানে নামকরণ করতে পারো ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অথবা টেট্রাক্লোরোমিথেন। এই পর্যন্ত তোমাদের নোট ডাউন এবং সবকিছু ক্লিয়ার। ওকে, তো নেক্সট স্লাইডে যাই। আরেকটা বিক্রিয়া ছিল, ঠিক আছে। এখানে আরেকটা বিক্রিয়া ছিল, সেটা হলো অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া ছিল। এটা তোমরা ছোটবেলা থেকে করে আসছো। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আরেকটা ছিল অক্সিজেনের সাথে বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া? অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে মাঝে মাঝে, ঠিক আছে, এই অ্যালকেন বিক্রিয়া করতে পারে, বিশেষ করে মিথেন বিক্রিয়া করতে পারে। CH4 অক্সিজেন সাথে বিক্রিয়া করলে আমরা জানি কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আর হলো পানি তৈরি হয়। এই যে বিক্রিয়া করলো, এই যে এটা তো বিক্রিয়া করার কথা না, কারণ হলো আমরা জানি অ্যালকেন সাধারণত প্যারাফিন অবস্থায় থাকে, কিন্তু সে কিছু কিছু এক্সেপশনাল কন্ডিশন আছে, সেই কন্ডিশনে সে বিক্রিয়া করবে। এক হলো যে দহন বিক্রিয়ায় সে বিক্রিয়া করতেছে দহনের কারণে, আর একটা হলো তোমার ক্লোরিনেশনের কারণে। তবে সেখানে আলট্রাভায়োলেট রে থাকবে এবং
তোমার হলো কি থাকবে, সূর্যালোকের উপস্থিতি থাকবে। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝছো, এটা ছোটবেলার বিক্রিয়া, এটা নিয়ে আর নতুন করে বলার ব্যাখ্যা দেওয়ার কোনো কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে আমরা টপিকে আসি, অ্যালকিন। আচ্ছা, অ্যালকেন সম্পর্কে আমরা জানি যে আমাদের যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখো নতুন টপিকে ঢুকতেছি, আমরা নতুন টপিকে ঢুকতেছি, সো একটু মনোযোগ। হ্যাঁ, আমাদের অ্যালকেনের পার্ট শেষ, আমাদের কি অ্যালকেনের পার্ট শেষ, আমরা অ্যালকেনের পার্ট চুকাই ফেলছি মোটামুটি ভাবে। ওকে, দেখো আমি তোমাদেরকে বারবার বলতেছি, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলে এটার উপর একটা রিভিশন ক্লাস যাবে এবং ম্যারাথন ক্লাস যাইতে পারে। সেই রিভিশন ক্লাস তোমাদের দুইজন স্যার মিলে করবেন। আমি যেহেতু তোমাদেরকে বেসিক এবং থিওরিটিক্যালি পুরোটা শেষ করব, তোমাদের রিভিশন ক্লাসটা যাবে আবির স্যার এবং তোমার হলো অন্তর স্যার। হয় আবির স্যার নামকরণ শেখাবেন তোমাদেরকে, অথবা অন্তর স্যার নামকরণ শেখাবেন, অথবা আবির স্যার, ঠিক আছে, তোমাদেরকে পুরো প্রস্তুতির যে একটা রিভিশন ক্লাস দরকার এটা পুরোটা শেখাবেন। সেটা আবির স্যার হতে পারে অথবা অন্তর স্যার হতে পারে। এই তিনজন মিলে আমরা এই চ্যাপ্টারের তোমার আলটিমেটলি রোড ম্যাপ বানাইছিলাম। কারণ এই চ্যাপ্টারটা আমি, তোমার প্রিয় আবির স্যার এবং অন্তর স্যার আমরা চাই যে আসলে এই চ্যাপ্টার থেকে তোমরা সবাই কোশ্চেনের অ্যান্সার করো। যেরকমই কোশ্চেন আসুক আমরা সব ধরনের সিকিউ প্র্যাকটিস করব, 10 বছরের সিকিউ প্র্যাকটিস করব ইনশাল্লাহ। কিন্তু তার আগে আমাদেরকে বেসিকটা স্ট্রং করতে হবে। এই বেসিক স্ট্রং করার জন্য আমাদেরকে বইয়ের প্রত্যেকটা টপিক খোটায় একটু সময় নিয়ে পড়তে হবে। ওকে, তো আমরা নতুন টপিকে ঢুকতেছি, সেই টপিকটা হলো যে অ্যালকিন। ওকে, কি লিখছো এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, একই। এই যে তোমার হলো C220 নাকি 240, একই রকম সব বিক্রিয়া। তুমি এখন জাস্ট হলো সমতা বিধান করবা। আব্দুল্লাহ মেইন টপিক হলো, মেইন জিনিসটা হলো যে অ্যালকেনের সাথে তুমি যদি দহন বিক্রিয়া ঘটাও, আলটিমেটলি সেটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সেটা ডিপেন্ড যে আসলে তুমি কত অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছো, এটা আসলে তোমার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, অন্তর স্যার অনেক ভালো পড়ান, ইয়েস অন্তর স্যার অনেক ভালো পড়ান, অন্তর স্যার খুব ধীরস্থির ভাবে পড়ান এবং তিনি এই পর্যন্ত আসলে আমাদের এই প্ল্যাটফর্মটাকে তোমাদেরকে এই পর্যন্ত ধরে রাখছেন। সো তোমাদেরকে বারবার একটা কথা বলি আমরা, যে 2026-এ আসলে আমাদের অন্যরকম টার্গেট। ঠিক আছে, আমরা 26-এ একদম সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য আরো সুন্দর, চমকপ্রদ এবং আরো ইনফরমেটিভ, প্রোডাক্টিভ ক্লাস নিয়ে এবং আরো অর্গানাইজ ক্লাস নিয়ে আসার আমরা প্ল্যান এখন থেকে শুরু করে ফেলছি। সো স্টে টিউনড, ঠিক আছে, উইথ আস। ওকে, দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন শেষ। আমরা বলেছিলাম যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা গেছে, একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, রাইট? তো সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কাদেরকে বলেছিলাম, যে কার্বন কার্বন যারা একক বন্ধন প্রদর্শন করতে পারে এদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, স্যাচুরেটেড। ঠিক আছে, আর নন স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড তুমি যদি বলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কাদেরকে বলবো, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয়। তো কার্বন কার্বন যখন দ্বিবন্ধন হয় তখন তার নাম হয় হলো অ্যালকিন, আর কার্বন কার্বন যখন ত্রিবন্ধন হয় তখন তার নাম হলো অ্যালকাইন। ওকে, তো আমি একটু সাইডে যদি হালকা করে লিখি, যে কার্বন কার্বন তুমি যদি দ্বিবন্ধনের কথা উল্লেখ করো, যে কার্বন কার্বন কি দ্বিবন্ধন, ঠিক আছে, সেটার নাম আমরা করব হলো অ্যালকিন। সেটার নামকরণ কি করব আমরা, অ্যালকিন করব। আর কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয়, কি বন্ধন হবে, ত্রিবন্ধন যদি হয় তার নামকরণ করি আমরা হলো অ্যালকাইন। তার নামকরণ কি করব আমরা, অ্যালকাইন। একটু মনে রাখবো। সো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে প্রবেশ করে ফেলছি, আনস্যাচুরেটেড বা নন স্যাচুরেটেড। তো অ্যালকিন হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিন কি, প্রথম কথা হলো আমাদের কার্বন কার্বন কি থাকবে, দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন। ঠিক আছে, আচ্ছা এখন এই দ্বিবন্ধনের মধ্যে কোন বন্ধনটা কি কি এটা আমাদের জানতে হবে। সো এটাকে একটু আমি তোমাদেরকে ক্যাটাগরাইজ করি। হ্যাঁ, দুইটি বন্ধনের মধ্যে একটি থাকবে একটি শক্তিশালী সিগমা বন্ধন, একটি শক্তিশালী সিগমা বন্ধন, ঠিক আছে, একটি শক্তিশালী সিগমা বন্ধন থাকবে, আর আরেকটা থাকবে হলো তোমার দুর্বল, একটি থাকবে দুর্বল পাই বন্ধন, দুর্বল পাই বন্ধন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এটাকে আমরা অ্যালকিন বলবো,
এবং এই দুইটা বন্ধনের মধ্যে কে কে থাকবে, একটা থাকবে শক্তিশালী সিগমা বন্ড আর একটা দুর্বল পাই বন্ধন থাকবে। ঠিক আছে, এই শক্তিশালী সিগমা বন্ধনটাকে ভাঙা যাবে না, তবে এই দুর্বল পাই বন্ধনটাকে ভাঙানো যাবে। এটাকে ভাঙায় আমরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করব। আচ্ছা, এরপরে কি করব আমরা, এরপরে এটা মনে রাখতে হবে যে এদেরকে আমরা একটা সাধারণ সংকেতে চিনব, এদেরকে আমরা একটা সাধারণ সংকেতে চিনব। এদের সাধারণ সংকেত হবে হলো CnH2n, CnH2n, CnH2n। এদের সাধারণ সংকেত কি হবে, CnH2n। সাধারণ সংকেত কি হবে, CnH2n। মনে থাকবে, CnH2n সাধারণ সংকেত হবে CnH2n। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এদের নামকরণে কি যুক্ত হবে, ইন যুক্ত হবে। কি যুক্ত হবে, ইন যুক্ত হবে, ইন যুক্ত হবে। যেমন অ্যালকিন, ঠিক আছে, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস মনে থাকবে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধনের মধ্যে একটা শক্তিশালী সিগমা বন্ড থাকবে, একটা দুর্বল পাই বন্ধন থাকবে। সংকেত হবে CnH2n, CnH2n, CnH2n। বারবার বলতেছি CnH2n। এবং এদের নামকরণে কি যুক্ত করব আমরা, নামকরণে ইন যুক্ত করব। নামকরণে কি যুক্ত করব, নামকরণে ইন যুক্ত করব। আচ্ছা, একটা স্টার চিহ্ন দিয়ে মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট লাইন, যে অ্যালকিনের প্রথম সদস্য, অ্যালকিনের প্রথম সদস্য, ঠিক আছে, প্রথম সদস্য কার্বন সংখ্যা 2 থেকে শুরু। প্রথম সদস্য কার্বন সংখ্যা 2 থেকে শুরু, ঠিক আছে, এটা মনে থাকবে। কি বললাম, যে অ্যালকিনের প্রথম সদস্য কার্বন সংখ্যা কত থেকে স্টার্ট হবে, কার্বন সংখ্যা 2 থেকে স্টার্ট হবে। এটা যেন মনে থাকে, কার্বন সংখ্যা 2 থেকে স্টার্ট হবে, কার্বন সংখ্যা 2 থেকে স্টার্ট হবে। তার এই এমসিকিউতে যদি তোমাকে বলে যে কার্বন সংখ্যা বা অ্যালকিনের সবচেয়ে নিম্নতম সদস্য কত কার্বন বিশিষ্ট, 2, সবচেয়ে নিম্ন সদস্য 2, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা সদস্য তো পড়ে ফেলছি, তার মানে 2 থেকে স্টার্ট হবে, নামকরণে ইন যুক্ত হবে। তো এন এর ভিন্ন ভিন্ন মানের জন্য চলো তো আমরা একটু নামকরণ করি, একটু শিখে ফেলি, ঠিক আছে। ধরো এন এর মান যদি 2 হয়, সেই ক্ষেত্রে আমরা সংকেত কি জানি, CnH2n, তাই তো। তাহলে সংকেতটা কি হবে, C2H4, C2H4। এটার নাম কি হবে, 2 এর জন্য এটার নাম হয় তোমার হলো ইথ, আর যুক্ত কি করতে বলছি, ইন। তাহলে নামকরণ হবে হলো ইথিন। নামকরণ কি হবে, ইথিন। এন এর মান যদি 3 হয়, তাহলে হলো তোমার এখানে যদি এন এর মান বসায় 3, 3 দুগুণে 6, ঠিক আছে। তো 3 এর জন্য আমার কার্বন সংখ্যা 3 এর জন্য নামকরণ কি করি আমরা, প্রোপ। নামকরণ কি করি আমরা, প্রোপ। তার সাথে কি যুক্ত করব, তার সাথে ইন যুক্ত করব, কি হবে, প্রোপিন। তার সাথে ইন যুক্ত করলে কি হবে, প্রোপিন। তার সাথে ইন যুক্ত করলে কি হবে, প্রোপিন। এন এর মান যদি 4 হয়, ঠিক আছে, তাহলে C4H8, ঠিক আছে। আমরা 4 এর জন্য নামকরণ কি জানি, বিউট। আর তার সাথে যদি ইন যুক্ত করি তাহলে কি হবে নামকরণে, বিউটিন। কি হবে নামকরণে, বিউটিন। এইভাবে পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নন ইন্ডেকিন। আই থিঙ্ক তোমরা এতটুকু বুঝতে পারছো এবং তোমরা নিজেরা এটা পারবা। সো 2 থেকে 10 পর্যন্ত নামকরণ নিজেরা বাসায় প্র্যাকটিস করে খাতায় আমাকে দেখাবা। আমি 3টা তোমাদেরকে জাস্ট দেখালাম, বাসায় এইভাবে প্র্যাকটিস করবা। এন এর মান 2 এর জন্য বসাবা এইভাবে, এন এর মান 3 এর জন্য বসাবা এইভাবে, এন এর মান 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য, 7 এর জন্য, 8 এর জন্য, এইভাবে 10 পর্যন্ত। জাস্ট এটা প্র্যাকটিস, যে আসলে তোমাকে নামকরণটা কিভাবে শিখতে হবে বা কোন যৌগটার নামকরণ তুমি কিভাবে করবা, কার্বন সংখ্যা কতর জন্য করবা, শেষ। আচ্ছা, নেক্সট টপিকে যাই আমরা। যে আমাদের যে প্রথম সদস্যগুলো, মানে নিম্নতর যে সদস্যগুলো আছে, যে অ্যালকিনের, যেমন ধরো ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এরা যে নিম্নতর সদস্য, এদেরকে তুমি যদি হ্যালোজেনের সাথে কোনোভাবে বিক্রিয়া করাও, হ্যালোজেন মিন্স হলো তোমার, আমরা জানি হ্যালোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো, এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাই তো।
যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আছে, এদের সাথে বিক্রিয়া করলে এরা আসলে কি তৈরি করে, একটা তৈলাক্ত পদার্থ বা ওয়েল ফর্মিং ম্যাটেরিয়াল বা ওয়েল ফর্মিং কম্পাউন্ড ক্রিয়েট করে। ঠিক আছে, তৈলাক্ত পদার্থ উৎপাদন করে বা তৈরি করে। এই জন্য অ্যালকিনের একটা নাম আছে অলিফিন। অ্যালকিনের একটা নাম কি আছে, অলিফিন। অলিফিন শব্দের অর্থ কি, যে তৈল উৎপাদনকারী বা ওয়েল ফর্মিং, তৈল উৎপাদনকারী বা ওয়েল ফর্মিং। এটা কোন শব্দ, এটা একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ, একটু মনে রাখবো। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। অর্পিতা স্যার, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে তাকে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো? ইয়েস, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা দ্বিবন্ধন থাকলে তাকে আমরা অ্যালকিন বলি, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা অ্যালকাইন বলি, সেটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন শুধুমাত্র একটাই আছে, সেটা হলো কার্বন কার্বন একক বন্ধন, যাদেরকে আমরা অ্যালকেন বলি। ওকে, দেখো, নিম্ন সদস্য বিশিষ্ট অ্যালকিনের এদেরকে যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করানো যায়, এরা কি করবে, তৈল পদার্থ জাতীয় মানে নতুন নতুন যৌগ ফর্ম করে বা তৈরি করে, তৈলাক্ত পদার্থ, ওয়েল ফর্মিং ম্যাটেরিয়াল বা ওয়েল ফর্মিং কম্পাউন্ড ক্রিয়েট করে। এই জন্য অ্যালকিনকে আমরা অলিফিন বলি। অ্যালকিনকে আমরা কি বলি, অলিফিন বলি। অ্যালকিনকে কি বলি আমরা, অলিফিন বলি। ঠিক আছে, গ্রিক শব্দ এটা, এবং এটা আসছে তোমার হলো অলিফিয়ান থেকে, তার মানে হলো তৈল উৎপাদনকারী। ঠিক আছে, তৈল উৎপাদনকারী। মোটামুটি ভাবে এই পর্যন্ত তোমাদের আই থিঙ্ক বুঝতে কোনো রকম অসুবিধা থাকার কথা না। এখন আমরা মেইন পার্টে চলে আসব, অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি খুবই ইজি। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে, আমি তোমাদেরকে ফার্স্টে এইভাবে পড়াবো, বাট আমরা বেসিকটা পড়বো। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে অ্যালকিনির প্রস্তুতির মধ্যে দেখো যে ইথাইল ক্লোরাইড থেকে, আমি এটাকে এইভাবে তোমাদেরকে পড়াতে চাই না, আমি তোমাদেরকে পড়াবো ইথাইল মানে কি, ইথাইল কথাটা আসছে কোথা থেকে, অ্যালকাইল থেকে। আর ক্লোরাইড মানে কি, এখানে হ্যালোজেন আছে। সো আমরা কথাটা এইভাবে পড়বো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে আমার অ্যালকিন প্রস্তুত হয়। ঠিক আছে, এবং সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হয়। তো কথাটা আমি কিভাবে বলবো, আমার সাথে সাথে লেখো। তার আগে বইয়েরটা একটু বলে দিই। দেখো বইয়ে তোমাদের কি লেখা আছে, যে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের সংকেত আমি লিখতেছি, তার আগে একটু বুঝো। ইথাইল ক্লোরাইড থেকে কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, তার মানে হলো অ্যাকুয়াস সলিউশন, কি করবে, উত্তপ্ত করে ইথিন প্রস্তুত করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং পানি তৈরি করবে। ঠিক আছে, তো অ্যালকাইল ইথাইল ক্লোরাইড মানে হলো এইটা RCl। ঠিক আছে, ইথাইল, তো আর এর মান আমরা 2 বসাবো, তার মানে C2, আমরা জানি অ্যালকেনের কত ছিল, C2H6, তার মানে এখান থেকে একটা কমাইলে কি হবে, 5, তার মানে এটা হলো ইথাইল। এই যে ইথাইল ক্লোরাইডের ডাইরেক্ট সংকেত তুমি এভাবে লিখতে পারো, C2H5Cl, এটার নাম মানে কি, ইথাইল ক্লোরাইড। তার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবা। তো আমি তার আগে এখানে বিক্রিয়াটা লিখি, দেখো ইথাইল ক্লোরাইড, ঠিক আছে, এটার নাম কি, ইথাইল ক্লোরাইড, বিক্রিয়া করবে কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলাম, একে কি করব আমরা, উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আসলে আলটিমেটলি কি হবে, ঠিক আছে, দেখো এইখানে যে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা গিয়ে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে OH আছে, এই OH এর সাথে যুক্ত হবে। তো যুক্ত হলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। কি তৈরি করবে, পানি তৈরি করবে। সোডিয়াম কি চায় চায় দেখবে, ডেফিনেটলি দেখবে না, কারণ এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। সোডিয়াম আর ক্লোরিন দুইজন একে অপরের সাথে কি করবে, বন্ধন গঠন করবে। তাহলে কি তৈরি করবে বলতো, সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। আর বাকি কে থাকে, এখান থেকে একটা হাইড্রোজেন চলেই গেছে, কিটা হলো, তোমার কি হয়েছে, তোমাকে তো নিতে চাচ্ছি না, তাহলে তুমি সরো। ঠিক আছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, চলে গেলে কে থাকবে বলতো, চলে গেলে থাকবে আমাদের সেই সবচেয়ে প্রিয় জিনিস C2H4, এটার নাম কি বলতো, মাত্র পড়লাম ইথিন, এটার নাম কি, ইথিন। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো বইয়ের যে বিক্রিয়াটা দেয়া আছে, যে ইথাইল ক্লোরাইড থেকে বা ইথাইল ক্লোরাইডকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও, তাহলে বিক্রিয়ার ফরমেশনটা ঠিক এমন হবে, বিক্রিয়ার ফরমেশনটা কেমন হবে, এরকম যে এই যে
এই যে ইথাইলের হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। সোডিয়াম তো চাই দেখবে না, সে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। শেষ। এখান থেকে একটা হাইড্রোজেন আগেই চলে গেছে, তাহলে কে থাকে? C2H4। C2H4 মানে কি? অ্যালকিন, মানে ইথিন থাকে। ঠিক আছে, সো এটাকে আমি একটু অন্যভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। বেসিক স্ট্রাকচার মনে রাখবা এইভাবে যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। ঠিক আছে, অ্যালকিন প্রস্তুতিটাকে আমরা এইভাবে পড়ব। তাহলে আমাদের জন্য যাই বিক্রিয়া দিক পরীক্ষার খাতায় আমরা তাই লিখতে পারবো। শুধু যে ধরো তুমি শুধু যদি এটা পড়ো যে ইথাইল ক্লোরাইড, তুমি শুধু এটা পড়ছো, তোমার মাথায় এটা আছে, কিন্তু তুমি বেসিক স্ট্রাকচার জানো না, তখন সমস্যাটা কি হবে বলো তো? পরীক্ষা আসছে আরেকটা, তুমি স্যার আমি তো পড়ছি স্যার ইথাইল ক্লোরাইড, আসছে স্যার হলো মনে করো প্রোপাইল ক্লোরাইড, তুমি তো পারবা না, তাই না? তো আমাদের বেসিক স্ট্রাকচার পড়বো আমরা ইথাইল ক্লোরাইডের সাথে, বা ইথাইল ক্লোরাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করব। তো আমাদের কি কি জিনিস লাগবে দেখো, একটা জিনিস লাগবে তোমার হলো অ্যালকাইল হ্যালাইড লাগবে, এটা তো লাগবেই। এটা মানে কি? এটাকে আমরা কিভাবে চিহ্নিত করব? আর মানে অ্যালকাইল হ্যালাইড হলো X। ঠিক আছে, ওকে। এরপরে যেটা লাগবে সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। সোডিয়াম হাইড্রোক্সাইড রাখতে পারো, অথবা তোমাকে চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিয়ে দিতে পারে। মনে রাখবা একটা ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, এই দুইটা। এখন তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তুমি আমাকে বললা যে স্যার আমি এখন অ্যালকাইলটা নিব হলো 4 কার্বন বিশিষ্ট, নাও অ্যালকাইলটা নিবা হলো 4 কার্বন বিশিষ্ট, নিলা। তার মানে দেখো বেসিক স্ট্রাকচারটা কিরকম, যে আর এক্স, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে। আমার এখানে তৈরি হবে তোমার অ্যালকিন CnH2n অ্যালকিন তৈরি হবে, ওয়াটার তৈরি হবে, এবং সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, NaX সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। এইটা হলো বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, এখন তোমাকে আমি বললাম যে, বা আমাকে ধরো কৃফা বললো, অথবা আমাকে ধরো আফরিন বললো যে স্যার 4 কার্বন করেন তো স্যার, দেখি স্যার। তো 4 কার্বন আমি নিব এখানে। তো 4 কার্বনের আর মূলকটা কি হবে? আর মূলকের সংকেত কি? CnH2n+1। এটা আমরা জানি, এটা আমরা মুখস্থ করছি, CnH2n+1 এটা হলো আর মূলক। আর মূলক মানে কি? অ্যালকাইল মূলক। ঠিক আছে, তো আমি এই যে এন এর মান কত বসাবো? 4, C4H9। আর তোমার মন চাইছে স্যার ক্লোরিন করে তো করলাম স্যার, একটা তো ক্লোরিন ধরে করলাম স্যার, এখন চলেন তো স্যার আপনি ব্রোমিন ধরে করান তো। ঠিক আছে, তুমি ব্রোমিন চাচ্ছ, হ্যালাইড হিসেবে আমি কাকে নিলাম? ব্রোমিন নিলাম। হ্যালাইড হিসেবে কাকে নিলাম? ব্রোমিন নিলাম। তো দেখো তাহলে এখন জিনিসটা কি হবে? C4 কি হবে দেখো, C4H9 ব্রোমিন নিলাম, C4H9 ব্রোমিন নিলাম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন বিক্রিয়া করব সেই আগের মতো। দেখো তোমাকে তো আমি বেসিক জিনিস শিখাই দিছি। এখান থেকে একটা হাইড্রোজেন কোথায় গিয়ে যুক্ত হবে? এই OH এর সাথে যুক্ত হবে। তাহলে যুক্ত হলে কি হবে? পানি তৈরি করবে, পানি তৈরি করে ফেলাইলা। ঠিক আছে, তো সোডিয়াম তো চাই থাকবে না, আমি আগেও বলছি। এই যে ব্রোমিন এই সোডিয়ামের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? সোডিয়াম ব্রোমাইড তৈরি করে ফেললো। এখন তো আর কিছুই করার নাই, এখন কিছু করার আছে? এখান থেকে একটা হাইড্রোজেন তো চলে গেছে, চলে গেলে কত থাকে? H8 থাকে। এই বেচারা অসহায়ের মতো চাই থাকলো, C4H8। তুমি চাই দেখলা, ও শিট স্যার বিউটিন তৈরি হয়ে গেছে, এটার নাম কি? বিউটিন। ক্লিয়ার? এই হলো ব্যাপার। পরীক্ষার হলে আমাকে তোমার যত কার্বনেরই দেখ, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড, তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমার জন্য অ্যালকিন প্রস্তুত করা, যত কার্বনেরই তোমাকে এখানে যৌগ দেখ না কেন, তোমার জন্য অ্যালকিন প্রস্তুত করা জাস্ট পানি ভাত। ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখবা, একটু কষ্ট করে এই জায়গাটা একটু কষ্ট করে মনে রাখবা।
এই জায়গাটা কষ্ট করে একটু মনে রাখবা, বাসায় 2-4 বার একটু প্র্যাকটিস করলেই একদম পানি ভাত। ঠিক আছে, ওকে। আমি তাহলে এখন পরেরটা গেলাম। এখানেও তোমার হলো ইথানল দিয়ে দেখা, ইথানল থেকে আসলে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তো বইয়ের ভাষায় ফার্স্ট আমি বলবো যে এখানে আসলে ইথানলের সাথে তুমি যদি একটা নিরোধক পদার্থ, মানে হলো তোমার ডিহাইড্রেটিং এজেন্ট, নিরোধক পদার্থ মিন্স যে ডিহাইড্রেটিং এজেন্ট যদি তুমি তাকে দাও, এর মূলত কাজ কি? এর মূলত কাজ হলো তোমার হলো ইথানল থেকে পানিকে অপসারণ করে ফেলে। ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক পদার্থ মানে কি, একটু সাইডে আমরা লিখি, হ্যাঁ। নিরোধক পদার্থ, নিরোধক পদার্থ, ঠিক আছে, এটাকে ইংলিশে আমরা বলতে পারি ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে, এদের কাজ কি? এদের কাজ হলো পানি অপসারণ করা, ঠিক আছে, এদের কাজ কি? পানিকে অপসারণ করা। তো ডিহাইড্রেটিং এজেন্ট কারা কারা আছে? ডিহাইড্রেটিং এজেন্ট আমাদের মধ্যে সবচেয়ে পরিচিত আছে হলো সালফিউরিক অ্যাসিড। ডিহাইড্রেটিং এজেন্ট কে আছে সবচেয়ে পরিচিত? সালফিউরিক অ্যাসিড। ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে, যে তুমি যদি অ্যালকোহলের মধ্যে ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক পদার্থ দাও, সে তোমার এক অণু পানি অপসারণ করে ফেলবে। এখন কিভাবে দেখো, তোমাদের বই দেওয়া আছে ইথানল, এখন যেহেতু আমরা অ্যালকোহলের তোমার প্রস্তুতি পড়ি নাই, তো আপাতত মনে রাখো অ্যালকোহলকে আমরা মনে রাখবো এইভাবে, অ্যালকোহলকে আমরা মনে রাখবো এইভাবে, ROH, এটা মানে হলো অ্যালকোহল। আর মানে হলো অ্যালকাইল মূলক থাকবে, তার সাথে যদি OH মূলকটা যুক্ত থাকে তখন আমরা তাকে কি বলবো? অ্যালকোহল বলবো। কি বলবো? অ্যালকোহল বলবো। আবার বলতেছি, যেহেতু আমরা এখনো অ্যালকোহল প্রস্তুতি পড়ি নাই, সেটা তার সাধারণ সংকেত তো আমি তোমাদেরকে বলি নাই। আপাতত দৃষ্টিতে মনে রাখবা যে আর মানে অ্যালকাইল মূলকের সাথে যদি OH মূলক যুক্ত থাকে, তুমি যে কোনো যৌগের মধ্যে তুমি যদি দেখো যে সেটা হাইড্রোকার্বন এবং সেটা হলো অ্যালকাইল মূলক আছে, তার সাথে OH মূলকটা যুক্ত আছে, চোখ বন্ধ করে তার নামকরণ করবে, এটা একটা অ্যালকোহল। এরপরে তুমি হলো কার্বন সংখ্যা দেখে তার নামকরণ করবা। তো যেহেতু ইথানল বলছে, আমি নামকরণে নল, ঠিক আছে, নল কথাটা চলে আসে, ঠিক আছে, নামকরণে অনল নল এই কথাটা চলে আসে, ইথানল, প্রোপানল, পিউটানল, পেন্টানল, হেক্সানল এইভাবে চলে আসে। তো এখানে কি বলছে? ইথানল, ইথ কথাটা বলছে, তার মানে কার্বন সংখ্যা 2। হ্যাঁ, ইথানল থেকে আমি কি করব? যে ডিহাইড্রেটিং এজেন্ট যুক্ত করব। বইয়ের মধ্যে দেওয়া আছে দেখবা, ডিহাইড্রেটিং এজেন্ট অথবা সালফিউরিক অ্যাসিড বা নিরোধিত পদার্থ বা নিরোধক পদার্থ যুক্ত করার কারণে তোমার ইথানল থেকে এক অণু পানি অপসারণ ঘটে। ইথানলের সংকেত দেখো C2H5OH, এই যৌগের মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড যুক্ত করছি। এখন সালফিউরিক অ্যাসিড যুক্ত হলে কি হবে? এক অণু পানি অপসারণ হয়ে যায়। এক অণু পানি কিভাবে অপসারণ হয় দেখো, এক অণু পানি কিভাবে অপসারণ হয়? এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা আছে না, H5 এর এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে এই যে OH এর সাথে, ঠিক আছে, বন্ড করে একে আলাদা করে দেয় কে? এই ভদ্রলোক। এই ভদ্রলোক নিরোধক পদার্থ কি করে? এই জায়গা থেকে একটা H নিয়ে এবং OH এর সাথে যুক্ত করে দেয়, যুক্ত করে এই যে এক অণু পানি তৈরি করে, বের করে দেয়। বের করে দিলে এখন কে থাকবে ওই জায়গায়? থাকবে হলো তোমার C2H4, এটার নাম কি? এটার নাম হলো ইথিন। এটার নাম কি? এটার নাম হলো ইথিন। ক্লিয়ার? তার মানে বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচার এবার আমরা পড়বো, এটা বইয়ের ভাষা ছিল, যে ইথানল থেকে আসলে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। আমরা সহজ ভাষায় বলবো, ইথানলের সাথে যদি নিরোধক পদার্থ সালফিউরিক অ্যাসিড যুক্ত করা যায়, তাহলে সেই নিরোধক পদার্থ এক অণু পানিকে অপসারণ করে দেয় ইথানল থেকে, তারপরে অবশিষ্ট থাকে ইথিন। শেষ। তবে বেসিক স্ট্রাকচার আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো? লেটস সি। দেখো, অ্যালকোহলের এটা স্টার চিহ্ন দিয়ে নিচে লিখবা, ঠিক আছে, অ্যালকোহলের সাথে নিরোধক পদার্থ যুক্ত করলে তা পানির অণুকে অপসারণ করে, ঠিক আছে, অপসারণ করে অ্যালকিন তৈরি করে।
অ্যালকিন তৈরি করে। এটা খুব ইজি মনে রাখবা, ঠিক আছে? সেটা কি? অ্যালকোহলের সাথে, দেখো অ্যালকোহলের সাথে তুমি যদি নিরোধক পদার্থ যুক্ত করে দাও, সে কি করবে? পানির অণুকে অপসারণ করবে, পানির অণুকে কি করবে? অপসারণ করে অ্যালকিন প্রস্তুত করবে, ঠিক আছে? সো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখো, আমি বলছি যে অ্যালকোহলের সাধারণ সংকেত কি? ROH। ROH এর মধ্যে তুমি কি করবা? সালফিউরিক অ্যাসিড দিচ্ছ। সালফিউরিক অ্যাসিড দিলে তোমার কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে? আর এই যে পানির অণুটা বের হয়ে যায়, তো আমি যুক্ত আকারে লিখলাম, সমস্যা নেই, তুমি এখানে মাইনাস আকারে দিতে পারো, অ্যাজ এ উইশ। মেইন কথা হলো আমার অ্যালকিন তৈরি করতে হবে। তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল হলো এরকম যে আমি তোমাকে বললাম যে আমরা ওখানে তো ইথানল ছিল, আমি তোমাকে বললাম চলো আমরা 4 কার্বনের একটা অ্যালকোহল নেই, ঠিক আছে? তো আমরা জানি যে R সমান সমান কি জানি? R সমান সমান জানি হলো CnH2n+1, CnH2n+1, এটা আমরা জানি, রাইট? ওকে, এখন তোমার n এর মান যদি 4 বসাই তাহলে কত হবে? C4H9, C4H9, C4H9। এখন C4H9 এর সাথে আমি OH যুক্ত করে দিব। তো চলো C4H9OH, ঠিক আছে? তার মানে এটার নাম হবে বিউটানল। এটার নাম কি হবে? বিউটানল। আমি সালফিউরিক অ্যাসিড যুক্ত করে দিছি, ঠিক আছে, ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে। এটার নাম কি হবে? বিউটানল। এটার নাম কি? বিউটানল। এটার নাম হলো বিউটানল। সো এখানে আসলে কি ঘটনা ঘটে? এখানে ওই যে ওই ঘটনাটাই ঘটে। সে সালফিউরিক অ্যাসিড কি করে? এখান থেকে একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত করায় দেয়, যুক্ত করায় দিয়ে এক অণু পানিকে অপসারণ করায় দিচ্ছে, এক অণু পানিকে বের করে দিচ্ছে, এখান থেকে পানিটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে কে থাকতেছে? C4H8, C4H8। তো এটার নাম কি? এটার নাম হলো তোমার বিউটিন। এটার নাম কি? বিউটিন। পাই গেলাম। তার মানে আমরা অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়, তো এটা আমরা বের করতে পারবো। আই থিঙ্ক এই পর্যন্ত তোমরা একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে? যে হ্যাঁ আসলে স্যার কিভাবে প্রস্তুত করা যাইতে পারে অ্যালকিন। দুইটা উপায় আছে, একটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে, আর একটা তোমার হলো অ্যালকোহল থেকে। দুইটাই প্রসেস, মেইন প্রসেস। তোমাদের বই দুইটা উদাহরণ দিয়ে জাস্ট দেখাইছে, ঠিক আছে? বই এই জায়গায় একটু সংশোধন, যে ওখানে আসলে উদাহরণ দিয়ে দেখাইছে, আমি তোমাকে মেইন স্ট্রাকচার দিয়ে দিছি। একটু খাতায় সুন্দর করে নোট ডাউন করবা। যদিও আমার লেকচার শিট যাবে তোমাদের ফুল চ্যাপ্টারের উপরে আস্তে ধীরে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তারপরও আমি চাই যে আমার লেকচার নোটের থেকে তোমার হাতের লেকচার সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ওকে, মাইশা ওকে। অর্পিতা তুমি বুঝছো? কৃপা মনে চলে গেছে, কৃপাকে পিটাইতে হবে। কৃপা ইদানিং খুব ফাঁকিবাজ হয়ে গেছে, কৃপা মনে নাই, সামিয়া পালাইছে, ঠিক আছে? এদেরকে ধরে ধরে পিটাইতে হবে। এরা নির্ঘাত রিলস দেখতেছে, নির্ঘাত কি করতেছে? রিলস দেখতেছে। আচ্ছা, এখন ঘটনা হলো ইথানল শেষ, আমরা ওকে, এখন আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম পড়বো। আমরা কি পড়বো? অ্যালকিনের রাসায়নিক ধর্ম পড়বো, ঠিক আছে? এটা নোট করবা, ঠিক আছে? অ্যালকিনের রাসায়নিক ধর্ম হোপফুলি আমরা এই জায়গা থেকে শেষ করে ফেলতে পারবো। আর অ্যালকিনের ভৌত ধর্মের কথা যদি বলি, যে অ্যালকিন আমরা নর্মালি জানি যে অ্যালকিনকে বলা হয় অলিফিন, এবং অ্যালকিনে ডাবল বন্ড থাকে, এবং ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড থাকবে, সেটা হলো তোমার স্ট্রং বন্ড, যেটা আসলে ভাঙা যাবে না, আর এটা থাকবে দুর্বল বন্ধন, ওটাকে আমরা ভেঙে ফেলবো। ওটাই ভাঙার জন্য আমাদের এত বিক্রিয়া। এখন দেখো এইটাকে এইভাবে নোট ডাউন করবা যে অ্যালকিনের রাসায়নিক ধর্ম, ঠিক আছে? প্রায় আমরা 4 থেকে 5 প্রকারের বিক্রিয়া পাবো। তার মধ্যে প্রথম বিক্রিয়া হলো হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে? কি বললাম? হাইড্রোজেন সংযোজন। মনে রাখবা 1 নম্বর হলো হাইড্রোজেন সংযোজন। এখন হাইড্রোজেন কিভাবে সংযোজন হবে? কিছু প্রভাবক লাগবে, নিকেল প্রভাবক লাগবে, নিকেল প্রভাবক লাগবে, তাপমাত্রা লাগবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? তো ইথিন কি করবে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন প্রস্তুত করবে। কিভাবে? মেইন কথা হলো যে অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তো ওই যে বলছিলাম না, যে দেখো আমি যদি এখানে লিখি C2H4, C2H4, তাই তো? তো এটাকে কিভাবে লেখা যায়? এটাকে আমি আরেকভাবে লিখতে পারি না? CH2 ডাবল বন্ড CH2, এটা তোমাদেরকে শিখাইছিলাম না?
এভাবে শিখাইছিলাম না অ্যালকেনের সময়। তো বিষয়টা হলো এরকম, C2, ঠিক আছে, H4 মানে হলো CH2 ডাবল বন্ড CH2। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। আচ্ছা, এখানে আমি কি করব, হাইড্রোজেন সংযোজন করতেছি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, ঘটনাটা কি হয় এটা আমাকে বুঝতে হবে। তো এটা বুঝলেই না আমাদের হলো কেচ্ছা খতম। এই যে এই কার্বনের একটা দুর্বল বন্ধন আছে, এই কার্বনেরও একটা দুর্বল বন্ধন আছে। টোটাল কয়টা দুর্বল বন্ধন আছে? এই ইথিনের ক্ষেত্রে 2টা দুর্বল বন্ধন আছে। কয়টা হাইড্রোজেন এখানে আছে? 2টা না? তো এই 2টা হাইড্রোজেন ওই 2টা দুর্বল বন্ধনকে টার্গেট করবে, টার্গেট করে টকস করে ভেঙে দিবে। তো ভেঙে দিলে তো এই একটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে, আর আরেকটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে। বন্ধনগুলো কিন্তু ভেঙে গেছে। ভেঙে কি তৈরি করবে দেখো তো, যে CH2 ছিল 3 হয়ে গেল। এখান থেকে তো বন্ধন একটা ভাঙছে এই কার্বনের, এই যে বন্ধন। আবার এই কার্বনেরও তো আরেকটা বন্ধন ভাঙছে, এই ওইটাই সেটা। এখানে ছিল CH2, এই যে CH3 হয়ে গেল। এটার নাম কি হয়ে গেল? ইথেন। কি নাম হয়ে গেল? ইথেন। খুব ইজি না? খুবই মজার, এটা খুবই মজার। ঠিক আছে, এটা বুঝতে পারলে বাকিগুলো মোটামুটি ভাবে বোঝা যায়। ঠিক আছে, যে আরেকবার বলে দিচ্ছি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি অ্যালকিনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, বিশেষ করে ইথিন এখানে উদাহরণ দেয়া আছে, ইথিনকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে আসলে তোমার ইথেন প্রস্তুত হবে। অ্যালকিনকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই অ্যালকেন পাবো। এটা মনে রাখবা, অ্যালকিনকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই কাকে পাবো? অ্যালকেন পাবো। এটা মাথায় রাখবা, তাহলেই এই বিক্রিয়া তোমার কাছে পানি ভাত। তোমাকে ইথিন দেখ, প্রোপিন দেখ, বিউটিন দেখ, হেক্সিন দেখ, হেপটিন দেখ, যেটা মন চাই সেটা দেখ, চাপ নাই। আমরা কিভাবে স্ট্রাকচার রাখতে হয় এটার জন্য অবশ্যই একটা লেকচার রাখবো। সো ডোন্ট বিওর ইট, ওকে? আচ্ছা, এরপরে দেখো পানি সংযোজন আছে। পানি সংযোজন এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো ফসফরিক অ্যাসিডের সংকেত এর আগেও আমি তোমাদেরকে বলছিলাম একবার, সেটা হলো অনেক ইম্পর্টেন্ট, H3PO4, এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানি বাষ্পের মানে H2O, এটা ভ্যাপারাইজেশন অবস্থায় আছে বা ভ্যাপার অবস্থায় আছে, পানি বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপ এর সাথে তোমার বিক্রিয়া করে ইথানল মানে অ্যালকোহল প্রস্তুত করে। খুব ইজি। হ্যাঁ, ব্যাপারটা দেখো, এখানে কি আছে? ইথিন আছে। ওকে, আচ্ছা, তাহলে ইথানল প্রস্তুত করবে। এখানে আমি যে তোমাকে বলতাম, আচ্ছা কৃপা এখানে এই তোমার হলো প্রোপিন করো তো, তাহলে প্রোপানল হইতো। তারপর ধরো আমি অর্পিতাকে বললাম তুমি হলো তোমার বিউটিন করো তো, তাহলে তুমি বলতে স্যার বিউটানল তৈরি হতো। তারপর ধরো আমি আব্দুল্লাহরে বললাম আব্দুল্লাহ তাহলে তুমি এটা পেন্টিন করো তো, তুমি স্যার তাহলে পেন্টানল তৈরি হবে। তারপর ধরো মনে করো সামিয়ার আমি জিজ্ঞাসা করলাম সামিয়া বলো তো এখানে তোমাকে হেক্সিন দিলাম, সে বললো স্যার তাহলে হেক্সানল তৈরি হবে। তারপর ধরো আমি হলো জেবাকে বললাম জেবা তাহলে তুমি হেপটিন ধরো, তাহলে হেপটিন হলো স্যার হেপটানল তৈরি হবে। কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। সো দেখো ইথিন C2H4 এটা আমরা জানি। তা আমি যদি বিক্রিয়াটা এইভাবে লেখার চেষ্টা করি, CH2 ডাবল বন্ড CH2, এই তো। আচ্ছা, কি বিক্রিয়া করব আমরা? এখানে H2O যুক্ত থাকবে। আচ্ছা গেল, আমরা কাকে নিব? H3PO4, তার মানে হলো ফসফরিক অ্যাসিড নিলাম। এখন ফসফরিক অ্যাসিড মূল কাজটা কি করবে? কাজটা তৈরি করবে হলো তোমার হলো ইথানল প্রস্তুত করবে। তো ইথানলের সংকেত কি? মানে মেইন বিষয়টা বুঝো যে এই পানিকে যদি তুমি ভাঙো H+ পাও, OH- পাও। ঘটনাটা কি ঘটে? আমি তোমাকে বলছিলাম যে অ্যালকিনের একটা দুর্বল বন্ধন থাকে। তো তুমি যদি এই কার্বনের কথা চিন্তা করো, এর কিন্তু একটা দুর্বল বন্ধন আছে। সেটাকে কি করবে? এই যে হাইড্রোজেন বাবাজি আছে না, এই হাইড্রোজেন বাবাজি গিয়ে ওই দুর্বল বন্ধনটাকে ভাঙলো। তাহলে কি তৈরি করবে বলো তো? CH2 ছিল, CH3 গঠন করলো। এর তো 2টা বন্ধন ছিল, একটা বন্ধন ভাঙছে, এই একটা বন্ধনই তো থাকে, তাই না? এই কার্বনেরও তো তোমার একটা দুর্বল বন্ধন আছে, এটাকে কে ভাঙবে? এটাকে যেহেতু আমি বলছি অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? সো এই OH আছে না, OH এই কার্বনের যে দুর্বল পাই বন্ধনটা আছে এটাকে ভাঙে ফেলবে। তো ভাঙে ফেললো, একটা বন্ধনই থাকবে। তাহলে কি ছিল?
এই যে CH2 ছিল আর OH ওই দুর্বল বন্ধনটাকে ভেঙে দিয়ে নিজে যুক্ত হবে CH2OH, এই যৌগের নাম হলো ইথানল। এই যৌগের নাম কি? ইথানল। ক্লিয়ার? খুব মজা না? দেখো পানি সংযোজন মানে কি মনে রাখবা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন হলো এই যে ফসফরিক অ্যাসিড প্রভাবক উপস্থিত। এটা আবার এমসিকিউতে কোশ্চেন করে যে পানি সংযোজন বিক্রিয়ায় প্রভাব হিসেবে কাকে লাগবে? ফসফরিক অ্যাসিড লাগবে, অত্যাধিক তাপমাত্রা লাগবে, অত্যাধিক চাপ লাগবে। মেইন কথা হলো অ্যালকিনের সাথে তুমি যদি তোমার হলো এই পানির বিক্রিয়া করা মানে এই পানি বাষ্পের বিক্রিয়া করাও, তাহলে মেইন জিনিসটা কি হয় আমি তোমাকে দেখাই দিছি। ফসফরিক অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড এদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? এই হাইড্রোজেনকে বলবে বাবা এই যে যে প্রথম কার্বনের যে ডাবল বন্ড আছে তার মধ্যে তো একটা দুর্বল, ওটাকে ভেঙে নিজে যুক্ত হইলো। এরপরে ফসফরিক অ্যাসিড আবার OH কে বলবে তুই দাঁড়ায় রইছিস কে, ঠিক আছে? এ বলবে তাহলে আমি কি করব? বলে যে আরেকটা যে কার্বন আছে এর তো একটা দুর্বল বন্ধন আছে, তো ওটাকে ওটাকে ভাঙছে, ভেঙে নিজে যায় খালি জাস্ট যুক্ত হয়েছে। তো যুক্ত হওয়ার কারণে বিক্রিয়াটা হয়ে গেছে হলো তোমার C2H5OH, C2H5OH। এটার নাম তো আমরা অ্যালকোহল আমরা জানি, তার মানে CH3CH2OH। ক্লিয়ার? ঠিক আছে, খুবই মজার। এগুলা জাস্ট মাথায় রাখবা, 2-4 বার প্র্যাকটিস করবা, কোনো ব্যাপার না, ঠিক আছে? এটাও মজার, ব্রোমিন সংযোজন। ওকে, দেখো এরপর তোমাদের আরেকটা আছে, সেটা হলো ব্রোমিন সংযোজন। আরেকটা কঠিন আছে, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া, মানে জাইমান অক্সিজেনের বিক্রিয়া। এটা একটু ব্যাখ্যা করে তারপর মোটামুটি আমাদের লেকচারটা শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরো। দেখো ব্রোমিন সংযোজন, ফার্স্টই আমি একটা কথা বলে নেই, হাইড্রোজেন সংযোজন ব্রোমিন সংযোজন সিমিলার, কাছাকাছি, ঠিক আছে? কারণ হাইড্রোজেন হলো দ্বিপরমাণুক, ব্রোমিনও দ্বিপরমাণুক। বিষয়টা কিরকম দেখো, ব্রোমিন এর যে দ্রবণটা থাকে এটা আবার লাল কালার থাকে বা গোলাপি কালার থাকে। তো ইথিনের মধ্যে আমি যদি লাল বর্ণের, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যদি যোগ করি তাহলে ইথিন সেই লাল বর্ণের দ্রবণটাকে কি করবে? বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে। ডাইব্রোমো ইথেন, ওখানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছিল জাস্ট, এখানে ব্রোমিন যুক্ত হওয়ার কারণে নামটা একটু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ওখানে 2টা হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে অ্যালকেন নাম হয়ে গেছিল, এখানে 2টা ব্রোমিন যুক্ত হয়ে ডাইব্রোমো নামকরণ করা হয়েছে, এই জন্য ডাইব্রোমো ইথেন তৈরি হবে। তো এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণটা অপসারণ ঘটে, এটাকে আমরা বেয়ার পরীক্ষা বলি। এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব অ্যালকাইনটা শেষ হলে। এটাকে কি বলি আমরা? বেয়ার পরীক্ষা বলি, ব্রোমিন পরীক্ষা, ঠিক আছে? তো এখানে কি হয়, এরা সাধারণত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বেলায় এইটা প্রদর্শন করতে পারে। তো এই যে ব্রোমিনের যে লাল বর্ণ ছিল, এই যে ব্রোমিনটা সংযোজন হওয়ার কারণে ওই লাল বর্ণটা অপসারণ ঘটে, লাল বর্ণটা লাল থাকে না, এই জন্য বলছে যে লাল বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়াটা প্রদর্শন করতে পারে, যেটা মাত্র বললাম। এই ব্যাপারে অ্যালকাইন শেষ হলে তারপর আলোচনা করব, আপাতত এতটুকু মনে রাখো। ইথিন যে আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আসলে সে এই ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা প্রদর্শন করেই সে প্রকাশ করে যে আমি আসলে অসম্পৃক্ত। সো চলো আমরা এখন বিক্রিয়াটা করি। তো ইথিন বলছে, তাই তো? ইথিন মানে কি? C2H4, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2, কে যুক্ত হবে? ব্রোমিন যুক্ত হবে। দেখো ভুল করা যাবে না, ব্রোমিন দ্বিপরমাণুক, ব্রোমিনকে দ্বিপরমাণুক, এটা ভুল করা যাবে না, এটা ভুল করা মোটেই যাবে না। এগুলা ভুল করলে কিন্তু শেষ। তো এই যে বাবাজিরা কি করে এখন, এরা আসলে কি ঘটনা ঘটায়? তো এরও তো একটা দুর্বল বন্ধন আছে, তো ব্রোমিন তো সুযোগটা পাইছে, যে যেই একটা দুর্বল বন্ধন পাইছে, এই ব্রোমিন গিয়ে ওই বন্ধনটা ভাঙছে, ঠিক আছে? ভাঙে নিচে চুপচাপ করে আরাম করে বসে পড়ছে। এখন বসে পড়লে ঘটনাটা কি হবে? CH2 তো ছিলই, এখন ব্রোমিন গিয়ে এখানে যায় যুক্ত হয়ে গেছে, তো এর বন্ধন তো ভাঙছে, ঠিক আছে? তো আরেকটা ব্রোমিন খালি সুযোগের অপেক্ষা চায় রয়েছে, যে ওর খালি দুর্বল জায়গাটা খুঁজে পাই। তো এই কার্বনেরও তো দুর্বল বন্ধন আছে, তো আবার প্রকাশিত দুর্বল বন্ধন। এই ব্রোমিন গিয়ে আরেকটা ব্রোমিন যে ছিল, এই ব্রোমিনকে টস করে বন্ধনটা ভাঙে চুপচাপ, কাউকে কোনো কিছু না বলে চুপচাপ বসে পড়ছে। CH2 ছিল, ব্রোমিন যুক্ত হয়ে গেল। এখন এখানে ব্রোমিন কয়টা? এখানে ব্রোমিন 2টা না, 2টা।
কিন্তু এখানে বন্ধন কি বলতো, বন্ধন একটা না, বন্ধন একটা থাকার কারণে কার্বন কার্বন এক বন্ধন থাকার কারণে আমরা সেটাকে কি বলি, অ্যালকেল বলি। এখানে কয়টা কার্বন আছে, একটা দুইটা, দুইটা, তার মানে ইথেন হবে। ব্রোমিন কয়টা, দুইটা, ডাইব্রোমো ইথেন। যৌগের নাম কি, ডাই ব্রোমো অ্যালকেন বলতে পারো, অথবা ডাইব্রোমো ইথেন বলতে পারো ডিরেক্ট। পাইছি, ইজি। যারা হাইড্রোজেন সংযোজন বুঝছো ভালো করে, তাদের জন্য আসলে ব্রোমিন বোঝাটা কোনো ব্যাপার না। স্যার আমি আবার চলে আসছি, তোমাকে এই জন্য আমি পিটাবো, ঠিক আছে? স্যার কি জিম টিম যাওয়া শুরু করছেন নাকি? ও আফিফ, আফিফ আগে আমি জিম করতাম, আমি গত লাস্ট 3-3.5 বছর হয়ে গেছে আমি জিম করতে পারি না, বিকজ অফ আমি ফুটবল প্লেয়ার ছিলাম। আমি ইউনিভার্সিটিতে তোমার হলো যে আমাদের সেন্ট্রাল যে টিম, যে আমাদের ইউনিভার্সিটির যে আমার ডিপার্টমেন্টের যে সেন্ট্রাল টিম, সেখানে আসলে আমি তোমার গোলকিপিং করতাম। এবং আমাদের যখন ব্যাচের ওয়াইজ মানে ব্যাচ ওয়াইজ খেলা হইতো, ইন্টার ডিপার্টমেন্ট মানে হলো ইন্টার ব্যাচের মধ্যে খেলা হইতো আমাদের, তখন আসলে আমি স্ট্রাইকিং খেলতাম, কখনো মিডফিল্ডে খেলতাম, কখনো তোমার ডিফেন্সে খেলতাম। তো আমার বডি শরীর সে সময় এই ছিল, ঠিক আছে? সো আমাকে সব আমার বন্ধুরা একটু ভয় পেতো, আর জুনিয়ররা তো অনেক ভয় পেতো, সিনিয়ররা তো আরো ভয় পেতো, কারণ ম্যাক্সিমাম সিনিয়র এরকম আমার মতো এত দানব টাইপের ছিল না। তো আমার এখন যতটুকু একটু, এখন তো নাই মনে হয়, এখন 1-2% বডি আছে, তো আগে তো এই ছিলাম আর কি, অনেক বড় সড়ো বডি ছিল আর কি। তো তখন বেশ সবাই আমাকে খুব ভয় টয় পাইতো আর কি। তো ওই জায়গা থেকে আমি একবার মনে আছে যে আমাদের হলো ইন্টার ডিপার্টমেন্টের খেলা হচ্ছিল, তো সেইবার আমরা হলো আমি গোলকিপার ছিলাম এবং 11টা পেনাল্টি শুট আউট হয়েছিল। তো 11 নাম্বারটাতে গিয়ে আমি মিস করছিলাম, এবং 11 নাম্বারটা আমি দিতে গিয়ে আমি মিস করছিলাম। তো আমি এটা ধরতেও পারিনি, আমি দিতেও পারিনি, এই কারণে আমরা ম্যাচটা হারছিলাম। তার আগে 1-1 ছিল। তো মোটামুটি আমি 10টার মধ্যে 10 মানে 11টা পেনাল্টি যেহেতু শুট আউট হয়েছে, তার মধ্যে মোটামুটি আমি 6টা বা 7টা আটকাইছিলাম, ঠিক আছে? আর আমার যারা টিমে ছিল এরা ম্যাক্সিমামই মিস করছিল। সো ওইখান থেকে আসলে আমি একটা ডাইভ দিতে গেছিলাম, তো ডাইভ দিতে গিয়ে আমার এই ডানের হাতটা পড়ে গেছিল, ঠিক আছে? পড়ে যাওয়ার কারণে এখানে একটু লিগামেন্টে ফ্র্যাকচার হয়েছিল। সো ওখান থেকে আমি মানে ডাম্বেল উঠাইতে পারতাম না, বেশ পেইন হইতো, এখানে পেইন হইতো। তো ওখান থেকে আমি একটু সরে আসছি, সরে এসে একটু নিজেকে একটু ফিট করার জন্য একটু গ্যাপ দিছি। হোপফুলি আবার শুরু করবো জিম, আমার জিমে প্যাশন ছিল। ওকে, আচ্ছা আফিফের স্যার আফিফ এর হচ্ছে জিএফ আছে, ওমাগো ওমা। আচ্ছা এটা বুঝছি তো আমরা, ব্রোমিন সংযোজন বুঝছি, হ্যাঁ ঠিক আছে। তো এটা খুব ইজি, এরপরে টপিকে চলে যাই। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কি ইম্পর্টেন্ট, এরপরের টপিকটা খুব ইজি, এটা বুঝতে পারলে সব শেষ। হ্যাঁ দেখো কি বলছে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো KMnO4, এটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা সাধারণত দেখতে পিঙ্ক কালার। তো কি করে, জাইমান অক্সাইড। আচ্ছা জাইমান কথাটা মানে কি, জাইমান মানে হলো ক্ষণস্থায়ী বা অস্থিতিশীল অবস্থায়, ক্ষণস্থায়ী বা অল্প সময়ের জন্য সবচেয়ে সক্রিয়। যদি অক্সিজেন ওখানে উপস্থিত থাকে বা ক্লোরিন থাকে, জাইমান ক্লোরিন বলবো, বা জাইমান অক্সিজেন বলবো, জাইমান ফ্লোরিন বলবো, বা জাইমান ব্রোমিন বলবো, ঠিক আছে? তো জাইমান কথাটা মানে হলো অত্যাধিক মাত্রায় সক্রিয় থাকবে, তবে অল্প সময়ের জন্য সেখানে উপস্থিত থাকে, এটাকে আমরা জাইমান সাধারণত বলে থাকি। সংজ্ঞাটা আমি দিলাম না, বেসিকটা বুঝাইলাম। তো ইথিনের মধ্যে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দ্রবণ যোগ করা যায় এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা যায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করতেছি এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে ইথিলিন গ্লাইকল তৈরি হয়। কি তৈরি হয় এটা আমরা একটু মনে রাখবো। ইথিনের মধ্যে যদি তুমি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। আচ্ছা এই বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ ছিল এটা অপসারিত হয়, এই জন্য এটা হলো আরেকটা অসম্পৃক্ততার পরীক্ষা, যেটা বেয়ার পরীক্ষার কথা বললাম। বেয়ার পরীক্ষা দুই ধরনের হয়, একটা হলো ব্রোমিন পানি পরীক্ষা, আর একটা হলো তোমার হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের পানির পরীক্ষা। এটা আমরা অ্যালকাইন শেষ করে পড়বো, সমস্যা নাই। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ধরনের বিক্রিয়াগুলো প্রদর্শন করতে পারে, সকল মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ধরনের বিক্রিয়াগুলো প্রদর্শন করতে পারে, ঠিক আছে? এবং ইথিন যে আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আসলে সেটাই প্রকাশ করবে। ওকে, এটা আসলে সেটাই প্রকাশ করবে। সো আমাদেরকে কি বলছে, যে ইথিন থাকবে। সো আমরা ইথিন যদি একটু বিক্রিয়া করি, দেখো CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা
যুক্ত হবে কে, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা বিক্রিয়া করবে কে, এটার সাথে বিক্রিয়া করবে দেখো পানি বিক্রিয়া করবে আর জাইমান অক্সিজেন বিক্রিয়া করবে। আচ্ছা, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো তোমাদের বইয়ে দেখবা লেখা আছে, তোমরা যদি বইয়ের দিকে তাকাও এক ধরনের কথা লেখা আছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট একসাথে বিক্রিয়া করে আসলে কি কি তৈরি করে জানো? জাইমান অক্সিজেন তৈরি করে আর পানি তৈরি করে, জাইমান অক্সিজেন তৈরি করে আর পানি তৈরি করে। তো এখানে যে জিনিসটা লাগবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি বললাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো ইথিন পানি, এই যে জাইমান অক্সিজেনকে কিভাবে লিখবো আমরা, এই যে অক্সিজেন সাধারণত দ্বিপরমাণুক, তখন সে স্টেবল থাকে, ঠিক আছে। সে যদি সিঙ্গেল অবস্থায় থাকতে চায় তখন আসলে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিব, এবং অত্যাধিক মাত্রায় সে সক্রিয় অবস্থায় থাকে, যে কোনো সময় আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো আমরা জানি যে পানিকে ভাঙলে আমরা জানি H+ পাই, OH- পাই, আর তো জাইমান অক্সিজেন আছেই। এখন ঘটনাটা কি হবে, ওই যে বললাম একই রকম ঘুরে ফিরে, এর একটা দুর্বল বন্ধন আছে, এর একটা দুর্বল বন্ধন আছে। তো এই যে অক্সিজেন আছে না, জাইমান, এ তো অনেক সক্রিয়, এ কি করবে, এই যে হাইড্রোজেনকে একা পাইছে, একা পায়ে যুক্ত হইছে, যুক্ত হয়ে কি গঠন করবে, OH। এখন OH হইয়া দুইজন মিলে যাইয়া এই যে প্রথম কার্বনের যে একটা দুর্বল বন্ধন আছে এটাকে ভাঙে ফেলাইছে, ভাঙে ফেলায় আসলে তাহলে কে থাকবে, CH2OH ভাঙছে, এই যে একটা বন্ধন থাকে, ভাঙছে না, একটা বন্ধন থাকে। এখন এই OH আছে না মাইনাস, এ তো বলছে কি আমি কি তাহলে ছায়া ছায়া দেখবো, ছায়া ছায়া তো দেখবো না। সে তখন কি করছে, যে এই কার্বনের যে আরেকটা বন্ধন আছে না দুর্বল, ওইটারে যা টুকুস করে ভাঙে ফেলছে, ভাঙে ফেলে কি গঠন করছে, CH2OH। এই যৌগের নাম, এখানে কার্বন আছে কয়টা, কার্বন আছে দুইটা, এবং দেখো ইথিলিন C2H4, ঠিক আছে। তাহলে এটা হলো ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, এই যৌগের নাম কি, ইথিলিন গ্লাইকল, এই যৌগের নাম কি, ইথিলিন গ্লাইকল, এই যৌগের নাম কি, ইথিলিন গ্লাইকল। আবির স্যার কি অবস্থা, ঠিক আছে, এই তো স্যার, ওকে আমারও শেষ স্যার মোটামুটি। তাহলে এই যৌগের নাম পাইলাম কি, ইথিলিন গ্লাইকল। তাহলে এখানে তুমি কয়েকটা জিনিস মনে রাখবা, এক হলো জাইমান অক্সিজেন জিনিসটা কি, আমি তোমাকে বললাম, এই যে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি, এই যে ইথিন সবার ফার্স্টে কি করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পানি এবং জাইমান অক্সিজেন উৎপাদন করে। এই পানি এবং জাইমান অক্সিজেন ইথিনের সাথে বিক্রিয়া করতেছে, তো পানিকে ভাঙলে আমরা কি পাই, H+ পাই, OH- পাই, আর এই যে মানুষটা ওই ও দাঁড়ায় রয়েছে, একা হাইড্রোজেনকে পাইয়েই যুক্ত হইছে, যুক্ত হইয়া এই কার্বনের যে দুর্বল বন্ধন ওরে ভাঙছে, ভাঙে কি তৈরি করছে, CH2OH। তো এই OH কি চাই দেখবে, ডেফিনেটলি দেখবে না। এ কি করছে, এরও তো একটা দুর্বল বন্ধন আছে, এটারে ভাঙছে, ভাঙা এ আবার জাস্ট যুক্ত হয়ে গেছে CH2OH। এই হলো তোমার হলো ইথিলিন গ্লাইকল, এই কি পাইলাম, ইথিলিন গ্লাইকল পাইলাম, এই পাইলাম হলো ইথিলিন গ্লাইকল। এটা একটা ইজি, খুবই ইজি, এগুলা একটু বাসায় ভালো করে লিখবা। স্যার কয়টা হাই প্রোটিন ফুডের নাম বলেন, আচ্ছা ঠিক আছে আমি বলবো, ওকে। এরপরে টপিকটাতে যাই, এরপরে টপিক হলো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, এটা তোমরা অলরেডি পড়ে ফেলছো। সেটা হলো অক্সিজেনের উপস্থিতিতে 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং তাপ হলো তোমার 200°C তাপমাত্রায় ইথিনকে তুমি যদি উত্তপ্ত করো আসলে পলিথিন তৈরি হয়। ইথিনের সংকেত কি, CH2 ডাবল বন্ড CH2, এটাকে যদি N অণু পরিমাণ নেও, ঠিক আছে, মনোমার, এটাকে কি বলবো আমরা, ইথিন হলো মনোমার হিসেবে থাকবে, আর পলিমার তৈরি হবে তোমার হলো CH2 বন্ড CH2, এই হলো তোমার N অণু পরিমাণ, এটা হবে তোমার হলো পলিথিন, ঠিক আছে। এইটা ইজি, তোমরা আগেই পড়ছো। এখানে তোমার 1000 অ্যাটমসফিয়ার চাপ লাগবে আর 200°C তাপমাত্রা লাগবে, এই তো শেষ। হো, ঠিক আছে। এই হলো আমাদের অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের রাসায়নিক ধর্ম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো অ্যালকাইনের ব্যাপার স্যাপারগুলো, ঠিক আছে। সো আজকে টপিকটা এই পর্যন্ত, অনেক ইম্পর্টেন্ট লেকচার ছিল, অনেকগুলো প্রস্তুতি ছিল, আমি চেষ্টা করছি আমার মতো করে সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে আই থিঙ্ক আমি 70-60% সাকসেস, যে আমি তোমাদেরকে সহজভাবে বুঝাতে পারছি। এই পর্যন্ত স্যার কি কঠিন এই চ্যাপ্টারটা, না না খুবই ইজি, আরে কোনো ব্যাপার হইলো,
আমি দেখতে পারি না, তুমি কাকে দেখতে পারো না, কি দেখতে পারো না? ইয়েস বস, অল ক্লিয়ার। এখন নামগুলো বলেন। আচ্ছা, জেবা প্রামাণিক ক্লাস নোট গ্রুপে দিব, অবশ্যই ক্লাস নোট সবাই গ্রুপে দিব, আমার নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ জেবা, তাহলে তুমি ক্লাস রেকর্ডটা তুমি দেখে নিও। আচ্ছা, আমাকে তুমি মনে আফিফ বলছো, আচ্ছা তার আগে বলে নিই, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো এখনই। তামান্না ক্লিয়ার স্যার, আপনার কাছে ব্যাপার না। হ্যাঁ দেখো, আমি যখন 9-10-এ পড়তাম আমার কাছে অনেক কঠিন লাগতো। এখন এই জায়গা থেকে আসলে পরিত্রাণের উপায় কি, তোমাকে এইগুলো একটু বেশি বেশি করে লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। তুমি লিখতে লিখতে যখন বেসিক জিনিসটা বুঝবা তখন আসলে তোমার কাছে এটা কঠিন মনে হবে না, সত্যি মনে হবে না, ট্রাস্ট মি, সত্যি মনে হবে না। তুমি জাস্ট কয়েকটা দিন প্র্যাকটিস করো, একটু লিখে লিখে পড়ো, একটু মুখস্থ রাখার চেষ্টা করো, তোমার কাছেও মনে হবে না কিছুই। ট্রাস্ট মি, আমার উপর যদি বিন্দুমাত্র তোমার ট্রাস্ট থাকে, ঠিক আছে, যে হ্যাঁ স্যারের কথাটা আমি মানবো, ওকে, তাহলে দেখবা। ওকে কৃপা, তোমার নেটওয়ার্কের সমস্যা নাই। আর কারো কোনো সমস্যা নাই? ওকে ওকে ওকে। তার আগে আফিফকে একটু বলে দিই। আফিফ দেখো, এই তুমি প্রোটিন ন্যাচারাল নেওয়ার চেষ্টা করো, কারণ তুমি এখন তোমার গ্রোয়িং পিরিয়ড চলতেছে, এই সময় আসলে বাইরের প্রোটিন নিলে তোমার আসলে বডি অনেক বেশি ফুলে যাবে, এটা সমস্যা। সো আমি তোমাকে সাজেশন থাকবে আমার তোমার প্রতি, সেটা হলো যে তুমি 4 থেকে 5 বেলা খাওয়ার চেষ্টা করো। সকালে ঘুম থেকে উঠে তুমি হলো 3টা ডিম খাবা, তার মধ্যে 2টা ডিমের কুসুম থাকবে, বা 1টা ডিমের কুসুম থাকবে, 2টা ডিমের কুসুম থাকবে না, শুধু সাদা অংশটা খাবা। তারপরে ধরো মনে করো তুমি সকালে নাস্তাটা খাবা, একটু কাঁচা ছোলা খাবা। সকালে নাস্তার মধ্যে ধরো মনে করো দুধ থাকতে পারে, কলা থাকতে পারে, খেজুর থাকতে পারে, ওকে। ন্যাচারালি তুমি নাস্তা খেলে। দুপুরবেলা তোমার লাঞ্চের আগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে তুমি পিনাট বাটার দিয়ে তুমি একটু পাউরুটি খাইতে পারো, এটা হলো হাই প্রোটিন আমাদেরকে দেয়। দুপুরে লাঞ্চ করলা তুমি, সেটা যে কোনো রেড মিট হইতে পারে, অথবা তুমি জাস্ট হলো ব্রেস্ট, তোমার হলো মুরগির ব্রেস্ট হতে পারে, বা যে কোনো হোয়াট এভার ইট ইস, তুমি যে কোনো কিছু খাইলা সেখানে প্রোটিন থাকবে। বিকালবেলা তুমি আবার একটু স্ন্যাক্স জাতীয়, স্ন্যাক্সের মধ্যে তুমি খাইতে পারো একটু সিদ্ধ আলু খাইতে পারো, ঠিক আছে, অথবা তুমি সেখানে আবার 2টা কলা খাইলা, হ্যাঁ খেজুর খাইলা, আরো 2টা ডিম খাইলা, সমস্যা নেই, তোমার 5টা ডিম হয়ে গেল। তারপর ধরো তুমি জিমে যদি যাও রেগুলার, তাহলে জিমে ঢুকার আগে তুমি একটু ব্ল্যাক কফি খাই নিলা উইদাউট তোমার হলো সুগার। ব্ল্যাক কফি খেলে তোমাকে একটু বুস্ট করবে। আর জিম টিম করলা, প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। জিম করার পর তুমি আবার 3টা বা 4টা ডিম খাবা, অবশ্যই সেখানে একটা কুসুম সহকারে, বাকিগুলো কুসুম ছাড়া। এবার রাত্রে ঘুমানোর আগে তুমি দুধ খাইতে পারো, বা আবার সকালেও দুধ খাইতে পারো, কোনো সমস্যা নাই। তারপর তুমি কি বলে খেজুর খাবা, কাঠবাদাম, তারপর কাজু বাদাম, হ্যাঁ এগুলো খাবা, ফলমূল বেশি করে খাবা। রাতে খাবারটা যেভাবে নর্মালি খাও। এইভাবে তুমি হলো, আর ঘুমটা প্রপারলি 7 থেকে 8 ঘন্টা দাও, দেখবা যে তোমার বডি মোটামুটি ইমপ্রুভ হবে। এখন তোমার গ্রোয়িং পিরিয়ড চলে, তো এখন তুমি যদি মনে করো এক্সেপশনাল ভাবে তুমি যদি প্রোটিন নেওয়া শুরু করো, এটা একটা সময় গিয়ে কন্টিনিউ করতে পারবে না, কারণ সামনে পরীক্ষা থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, ফ্যান থাকবে। সো এখন তুমি ন্যাচারালি ভাবে একটু বুস্ট করো বডিকে। তোমার যখন হাতে একটু সময় থাকবে, ইন্টারে উঠলা, হাতে সময় থাকলে তখন দেখা যাচ্ছে তুমি একটা ফিক্সড টাইম বের করে তখন তুমি জিম করতে পারবা, তখন সেটা ধরে রাখতে পারবা। আদারওয়াইজ ধরে যদি না রাখতে পারো, প্রোটিন পাউডার যদি বলি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় যে রাশিয়ান বিয়ার নামে একটা প্রোটিন পাউডার আছে, এটা বেশ ভালো। তারপরে ধরো মনে করো ওয়ে প্রোটিনটা ডিপেন্ডস, যে অনেকের বডিতে স্যুট করে, অনেকের বডিতে স্যুট করে না, হ্যাঁ। আবার আরো কিছু আছে, যেমন ধরো ওয়ে প্রোটিনের কথা বললাম, রাশিয়ান বিয়ারের কথা বললাম, তারপর তোমার হলো মাসেল গেইনার নামে আছে, ঠিক আছে। আমি মাসেল গেইনারটা ইউজ করছিলাম আর রাশিয়ান বিয়ারটা ইউজ করছিলাম। সো এটা আমি অনেক পরে ইউজ করছিলাম, আমার জিম করার প্রায় 15-16 মাস পরে ইউজ করছিলাম। এবং আমি সাধারণত ন্যাচারাল ফুড বেশি ইনটেক করতাম, এবং আমি প্রতিদিন 13টা-14টা করে ডিম খাইতাম, তার মধ্যে 3টা বা 4টা ডিমের কুসুম থাকতো, বাকিগুলো শুধু হোয়াইট এগ থাকতো। প্রচুর ছোলা খাইতাম, পিনাট বাটার দিয়ে আমি হলো তোমার পাউরুটি খাইতাম। তারপরে ধরো মনে করো খেজুর খাইতাম, খেজুরে প্রচুর প্রোটিন, 4-5টা করে খেজুর খাইতাম, কাজু বাদাম খাইতাম, কাঠবাদাম খাইতাম। তো এরকম সারাদিন মোটামুটি কোনো না কোনো কিছু খাওয়ার মধ্যেই থাকতাম, ঠিক আছে। ক্রিয়েটিন এখন না নেওয়াই ভালো হবে, কারণ তুমি অনেক ছোট, ঠিক আছে, এগুলা এখন হাবিজাবি এখন নিও না। তোমার যদি ভালো জিম থাকে আশেপাশে, তাহলে তুমি ট্রেনারের সাথে যাই কথা বলতে পারো যে স্যার আমি এরকম কে বলে বডি বানাতে চাই। যে বডি তো 3 টাইপসের হয়। একটা হলো তোমার লিন বডি মাসেল, যে তোমার আসলে হাতের ভেইন গুলো দেখা যাবে, এটা একটা ধরনের বডি। আর একটা বডি আছে তোমার হলো জন আব্রাহামের মতো, যে অনেক মাসেল ম্যান হবা, যে তোমার সেরকম শেড বোঝা যাবে না, বাট অনেক মাসেল থাকবে। আর একটা হলো তোমার যে মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট বোঝা যাবে, ধরো বাইসেপস বোঝা যাবে, ট্রাইসেপস বোঝা যাবে, হাতের শোল্ডার বোঝা যাবে, তোমার ডেল্টয়েড বোঝা যাবে, চেস্ট বোঝা যাবে, ব্যাক বোঝা যাবে, সবগুলো ডিফারেন্ট। এটা হলো আলাদা ধরনের। সো তুমি তোমার বডিটা দেখাইয়া তুমি ট্রেনারকে বলতে পারো যে স্যার আমি এইভাবে এই ধরনের বডি বানাতে চাই, এই জন্য আমাকে একটা রুটিন করে দেন এবং খাবার দাবার হলো ডায়েট চার্ট করে দেন, তো তিনি করে দেবেন।
স্যারও তো মোটা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্ত বিদায়। কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করিও। আর ক্লাস কেমন লাগলো গ্রুপে জানাও, কোনো সমস্যা নাই। আর আজকের মতো বিদায়। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। ঠিক আছে, ওকে।